96-এ হলো ভারতবর্ষের 50 বছরের স্বাধীনতা। আরপিজি HMV তখন একটা বিরাট কনসার্ট অর্গানাইজ করলো, সেই প্রথম বাংলা ব্যান্ড যাতে উঠলো। গড়িয়াহাটের ফুটপাতে বাংলা ব্যান্ড কালেকশন, 30 টাকায় MP3 পাওয়া যাচ্ছে, সেখানে 150টা গান, তার কোনো ক্রেডিট নেই। কোনো অ্যালবাম কোম্পানির থেকে আমরা 1 নয়া রয়্যালটি পাইনি, আজ পর্যন্ত পাইনি। আরে না, কে বলেছে ভালো গান হচ্ছে না? কে বলেছে নতুন ট্যালেন্ট নেই? মিউজিকের প্রয়োজনীয়তা আছে সমাজে, এবং মিউজিক ইজ আ প্রোডাক্ট, ইউ উইল হ্যাভ টু বাই ইট। আমাদের স্প্যান অফ কনসেন্ট্রেশন লেভেলটা জাস্ট ভোগে চলে গেছে। বুড়ো আঙুল যে এত ব্যস্ত হবে, বুড়ো আঙুল জানতো না, যার জন্য আমরা গানের লেন্থ কমিয়ে দিচ্ছি। যে আমাদের কাছে এত কিছু জিনিস অ্যাভেলেবেল এবং এত কিছু জিনিস আমাদের অতিরিক্ত হয়ে গেছে, যার ফলে একটা জিনিসকে আলাদা করে যত্ন নেব, এই সেন্সিটিভিটিটা গোদা হয়ে যাচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আপনারা যেরকমভাবে আমাকে দেখছেন, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে আমি আড্ডা মারছি। যারা প্রথমবার ক্লিক করলেন, তাদের ক্লিক করার জন্য থ্যাংক ইউ। আর আজকে আমার সঙ্গে যিনি আছেন, তার বিরাট একটা ইন্ট্রোডাকশন আমি দেবো না। তার কারণ হলো, তার ইন্ট্রোডাকশনের খুব একটা বিরাট দরকার নেই। বাংলা ব্যান্ডের ইতিহাস এর সঙ্গে যে কানেকশন, যেই মানুষগুলোর নাম সবচেয়ে প্রথমে আসা উচিত, বাংলা মিউজিক একটা মডার্ন মিউজিকে যখন পরিবর্তিত হওয়া শুরু হয়, সেই সময় যেই মানুষগুলোর নাম একদম শুরুর দিকে আসা উচিত, তার মধ্যে একজন হলেন অনিন্দ্য বোস। এবং শুধু সেটাই তার পরিচয় নয়, তিনি একজন প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কাল্ট সিনেমার স্ক্রিন প্লে রাইটিং দিয়ে নিজের স্ক্রিন প্লে রাইটিং শুরু করেন। কিন্তু তারপর আমরা একসাথেও একটা প্রজেক্টে কাজ করি। সেই ছবিটা, যেই ছবিটার কথা বলছি, সেই সিনেমাটার নাম 3 ইয়ারই কথা। তাছাড়াও এনার লাইফে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে, অনেক রকম আড্ডা আমি আর অনিন্দুদা মাঝে মাঝেই বসে মেরেছি। আমার মনে হলো আজকে অনিন্দুদা, লেটস ডু ইট অফিসিয়ালি। আমরা একটা অফিসিয়াল আড্ডা মারি, সবার সামনে মারি আড্ডা। প্রথম কথা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। নমস্কার। তোমার তো অনেকগুলো পরিচয়, মানে তোমার প্রাথমিক, তুমি ছবি মানে ডিরেক্টও করেছো, শর্ট ফিল্ম ডিরেক্ট করেছো, স্ক্রিন প্লে লিখেছো, কিন্তু প্রাথমিকভাবে তোমার পরিচয়টা অ্যাজ এ সিঙ্গার, সং রাইটার, অ্যাজ এ মিউজিশিয়ান, যদি আমি হোল হিসেবে ধরি। তো প্রথম কথা হলো, প্রথম যে প্রশ্নটা করি সেটা হলো, মিউজিশিয়ান হবে বা মিউজিশিয়ান, নিজের মধ্যে মিউজিশিয়ানটাকে প্রথম কবে আইডেন্টিফাই করলে এবং সেটা কিভাবে ঘটলো? আমার ক্ষেত্রে বলবো, আমি ছোটোবেলা থেকেই জ্ঞানত অবস্থা থেকে আমি গান গাইতে পারি। আচ্ছা। তো লোকজন বলতো, বা বেশ ভালো গলা তো বাচ্চাটার, এরকম গোছে। এবং যেখানে আমাকে নিয়ে যাওয়া হতো সেখানে আমাকে দিয়ে গান গাওয়ানো হতো। মায়ের বন্ধুরা, বাবার বন্ধুরা, কোনো গেট টুগেদার হলে তো সেখানে আমি গান গাইতাম। তারপরে আমার গান শোনার খুব চর্চা ছিল বাড়িতে, নানান রকম গান, মানে সেটা হিন্দি সিনেমার গানও চলছে, অ্যাট দ্য সেম টাইম মান্নাদের হেমন্তও চলছে, সলিল চৌধুরীও চলছে, আবার এলভিস প্রেসলিও চলছে, আবার বেগম আক্তারও চলছে। বাবা, অনেক মানে ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, মানে বাবা, মা অসাধারণ গান গাইতেন আমার মা। আমি গানের গাওয়ার জায়গাটা পেয়েছি আমার মামার বাড়ির দিক থেকে। আর বাবাও খুবই সঙ্গীতপ্রিয় মানুষ ছিলেন, এবং আমাদের ওই স্টেরিও ছিল একটা, এবং আমাদের প্রথমে ছিল রেকর্ড প্লেয়ার, তারপরে সেটা পাল্টে স্টেরিও এলো। ফিয়েস্তা রেকর্ড প্লেয়ার, তখন সাদা বাক্স, এই সাদা একটা ঢাকনা থাকতো, খুব মিষ্টি, সামনে বক্সটা গোঁজা থাকতো, তারপরে স্টেরিও। তো বাবার একটা নেশা ছিল, প্রথম রেকর্ড বেরোলো সঙ্গে সঙ্গে সেটা কিনে আনা। আচ্ছা। লং প্লেন রেকর্ড, ইপি, তো সেগুলো চলতো, সেগুলো শুনে শুনেই আমার বড় হওয়া, এবং গান মুখস্থ হয়ে যেত আপনা থেকে শুনে শুনেই। তারপর স্কুল জীবনে আমি যে খুব একটা স্কুলে গান গেয়েছি তেমন কিন্তু না, স্কুলে জানতোই না আমি যে আমি গান গাইতে পারি। কিন্তু আমি যাদবপুরে ঢোকার পর তখন আমি গান, মানে ওই কলেজ ফেস্ট, বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করা, তখন একটা পরিচিতি হলো, এবং আমি প্রচুর চেনাশোনা কভার ভার্সন, যেরকম বিশেষ করে কিশোর কুমারের আমি অসম্ভব ভক্ত, এবং কিশোর কুমারের প্রচুর গান গাইতাম, প্রচুর প্রাইজ পেতাম, এসব হতো আর কি। তো ফেস্টে ওটা একটা রোজগারের জায়গা ছিল, 200 টাকা ফার্স্ট প্রাইজ, 200 টাকা ফার্স্ট প্রাইজ, এরকম। এবং মানে মহিলার মধ্যে একটা বিরাট বিরাট শুধু মহিলা না, মহিলাদের তো বটেই, পুরুষ মহিলা নির্বিশেষে, হ্যাঁ নির্বিশেষে আমি খুব প্রিয় পাত্র ছিলাম। বেশ।
এবং আমি কম্পারেটিভ লিটারেচারের স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমাদের যেহেতু পার্সেন্টেজের কোনো গল্প ছিল না যাদবপুরে সেই সময়, এখন জানি না, যার জন্য অ্যাটেন্ডেন্সের কোনো গল্প ছিল না। সো আমার মনে হয় যে আমার পুরো ক্যাম্পাসটাই আমার শিক্ষক। আচ্ছা আচ্ছা। মানে ক্যাম্পাসে আমি রাত্রি 2-2:30টার সময় ফুটবলও খেলেছি, ক্যাম্পাসে রাতও জেগেছি। যখন আমরা রেগুলার থিয়েটার করতাম যাদবপুর ইউনিভার্সিটি ড্রামা ক্লাব, সেই সময় রাত জেগে সেট তৈরি, প্রপস তৈরি, এসব হতো। তো সে এক দিন ছিল আর কি, দুর্দান্ত দিন। যে কারণে এতগুলো কথা বলার যে আই নেভার থট এনিথিং অ্যাবাউট মাই ক্যারিয়ার, নেভার। মানে সেই মানুষটা খুব, অনেকে হয়তো বলবে যে এবার বোকার মতো ভেবেছিস, হয়তো বোকার মতো, কিন্তু আমি এটা হতে চাই এটা কখনো হয়নি আর কি। মানে তুমি জাস্ট ওই মুহূর্তটায় মজা আমি করছিলে, মুহূর্ত বেঁচেছি, মজা করছিলে, হ্যাঁ, আনন্দে বাঁচছিলে। আনন্দে বাঁচছি। এবং পরবর্তীকালে আমি যখন নিজে গান তৈরি করতে শুরু করলাম, লিখতে শুরু করলাম, সুর দিতে শুরু করলাম, সেটা আমাদের ইউনিভার্সিটির এক সিনিয়র ছিলেন পার্থ মজুমদার। পার্থদা একদিন, তখন আমি কয়েকটা নাটকে 2-1 গানের সুর দিয়েছি, পার্থদা একদিন বলছে, শোন না অনিন্দ, তুই খুব মিষ্টি, মানে অদ্ভুতভাবে একটা কথা, তুই যে এই যে গান করিস, তুই নিজে গান লিখিস না কেন? তাই আমি কি গান লিখব? না না, তোর মধ্যে কিন্তু আছে, তুই কিন্তু পারবি। তো আমিও লিখলাম। সেই সময় আমি জাস্ট এখানে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেই সময় এই নিজের গান লেখা এই জিনিসটা কতটা মানে আইডিয়া হিসাবে, আজকের দিনে যেমন ইট ইজ ভেরি ইজি, যে কোনো মানুষ ভাবতে পারে যে নিজের গান লিখবো, সেই সময় তো এটা আইডিয়া হিসেবে এতটা কমন ছিল না। না, খানিকটা কমন হয়েছে তখন, কারণ তখন বাংলা সুমন গানে চ্যাটার্জি একটা চলে এসছে। নতুন জোয়ার এসছে। নচিকেতা সুমন চ্যাটার্জি চলে এসছে। সুমনদা, নচিদা, অঞ্জনদা, তিনজনেই চলে বেশ এসছে। বেশ বেশ। মানে সোলোইস্টের ট্রায়োটা তখন চলে কারেক্ট। এসছে। এবং তার আগে মহিনের ঘোড়াগুলি, তার আগে মহিনের ঘোড়াগুলি, তখন হোস্টেলে আমাদের কাছে মহিনের ঘোড়াগুলির গান পৌঁছচ্ছে, বাংলাদেশের ফিডব্যাক, মাইলস, এলআরবি, হ্যাঁ। এদের গান পৌঁছচ্ছে। তো ওটা একটা অদ্ভুত সময়, এবং সেই সবার ঘরেই ওই ক্যাসেট চলছে Right, তখন, তো right, ক্যাসেট, সিডিও আসেনি একদম তখন। একদম। তো সেইখান থেকে তারপরে তখন কিন্তু 2টো ব্যান্ড অলরেডি তৈরি হয়ে গেছে কলকাতায়, ক্যাকটাস আর অভিলাষা। ক্যাকটাস আর অভিলাষা, রাইট রাইট রাইট। অভিলাষা হলো গলফ্রিনের ঠেক, সুমিত, কুট্টি, ওরা সব, দেবু, ওরা সব মিলে অভিলাষা। আর এদিকে ক্যাকটাস, সিধুরা, সিধু, পিঙ্কি, রাজেশ, বাবি, ওদের যে প্রথম টিমটা, প্রমিত। সেইখান থেকে আমরা, মানে আমি ব্যান্ড করবো এরকম তাও কখনো ভাবিনি। তুমি জাস্ট নিজে গান আমি লেখা কিছু, শুরু হ্যাঁ, করলে। যেহেতু মহিনের গোড়াগুলি, ভালোবাসি জ্যোৎস্নায়, কাশবনে ছুটতে ভীষণভাবে আমাকে ইনফ্লুয়েন্স করলো। সেখান থেকে আমার প্রথম লেখা গানই হলো ভালো লাগে স্বপ্নের মায়াজাল। কারেক্ট কারেক্ট। এবং সেটা পরশপাথরের প্রথম ক্যাসেটে আমরা লিখেও দিয়েছিলাম, মহিনের ঘোড়াগুলির ভালোবাসি গানটির অনুপ্রাণ সঞ্চার। তো এই শুরু হলো, এবং এই 4-5টা গান, মন আমার কখনো ভুলে যেও না, সুজন আমার ঘরে কেন আইলো না, এরকম 4-5টা গান নিয়ে, কয়েকটা কাল্ট আর কি। হ্যাঁ। এবং আমাকে তখন অয়ন প্রপোজাল দিল যে চলো না একটা বাংলা ব্যান্ড করি। সেখান থেকে পরশ পাথরের জন্ম। বেশ, আমি জাস্ট আসতে চাই এবার। আচ্ছা, এবার এই সময় বাংলা মিউজিক সেই মুহূর্তে, তার আগে অবধি আমরা সলিল চৌধুরী শেষ, মানে সলিল চৌধুরী চলে গেছে, জ্যোতি মুখোপাধ্যায় চলে গেছেন, হেমন্ত মুখোপাধ্যায় চলে গেছেন তারও অনেক দিন আগে। একটা অন্যরকম, মানে আধুনিক বাংলা গানের পরবর্তীতে একটা আবার নতুন করে অন্য একটা মডার্ন বাংলার নিজস্ব গান তৈরি হওয়া শুরু হলো একদম। এবং সেখানে প্রাথমিকভাবে মহিনের ঘোড়াগুলি, তারপর অবভিয়াসলি সুমন চ্যাটার্জি, নচিকেতা চক্রবর্তী এবং অঞ্জন দত্ত। তারপর যেটা শুরু হয় সেটা হলো বাংলা ব্যান্ড, যেটা তুমি বললে অলরেডি ব্যান্ড এসে গেছে। এবার এই ব্যান্ড কালচারটা তৈরি হলো এবং সেখানে পরশ পাথর, আমি আমার ছোটোবেলার কথা তোমায় বলি, আমি আমার ছোটোবেলাতে শিলিগুড়িতে বড় হওয়া, আমি কিন্তু প্রথম 2টো ব্যান্ডের গানের সঙ্গেই নিজে কানেক্ট করেছিলাম। একটা হলো ক্যাকটাস, সেই যে হলুদ পাখি। তারপরে কিন্তু পরশ পাথরের যে অ্যালবামটা, সেই অ্যালবামের কিন্তু সমস্ত গানের, ফার্স্ট অ্যালবামটা, প্রথম অ্যালবাম, সমস্ত গান কিন্তু মানে ঠোঁটস্থ ছিল আমাদের ওই পুরো গ্রুপটার। এবং আমাদের কোথাও একটা সেই সময় মনে হয়, এখন ফিরে দেখতে গেলে মনে হয় যে এরকমও বাংলা গান হতে পারে। তখন আমরা বব ডিলান শুনছি, তখন আমরা নতুন নতুনভাবে পুরনো কান্ট্রি ফোক শুনছি। এরকম একটা অবস্থার মধ্যে বাংলা গানের একটা নতুন বাংলা গান শুরু হওয়া এবং একটা মারাত্মক প্রভাব বিস্তার করার সময়,
এই সময়টায় তোমার পরশ পাথরের সঙ্গে মানে পরশ পাথর তৈরি। তৈরি। এই পার্টিকুলার পরশ পাথরের জার্নিটা সম্পর্কে একটুখানি বলো। ওই যে ওই 4-5টা গান তৈরি হলো, তাই নিয়েই অয়নের প্রচুর এন্থু ছিল। হি ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট পরশ পাথর। তা আমি, অয়ন, পিকলু, এই তিনজনই কিন্তু পরশ পাথর, মানে পিকলু মানে কিংশুক চক্রবর্তী পারকাশনিস্ট। তো আমরা তিনজন মিলেই করলাম। তারপরে অয়ন সেই ওর জেভিয়ার্সের বন্ধু বান্ধব কে ড্রামস বাজা, তারা সব মানে হাফ ইংরেজ আর কি, বুঝছিস তো। তারা বাংলা গানের সঙ্গে বংস ম্যান এরকম হচ্ছে তাদের অ্যাটিটিউড। তারা তখন পিঙ্ক ফ্লয়েড, ডায়ার স্ট্রেটস এইসব নিয়ে তারা ব্যস্ত আর কি। তো সেইখান থেকে বাংলা গানের সঙ্গে ড্রামস বাজবে, ইলেকট্রিক গিটার বাজবে, বেস গিটার বাজবে, সেইটা তৈরি করতে কিন্তু একটা বিরাট পরিশ্রম ছিল, মানে ওদেরকে কনভিন্স করিয়ে সেটা করা। আমরা তখন পোটলার বাড়িতে, পোটলা ড্রামস বাজাতো। পোটলা মানে আমাদের অনির্বাণ সেনগুপ্ত, এখন যে নাম করা সাউন্ডের অনির্বাণ, পটলা, ওর ডাকনাম পোটলা। তো পোটলার বাড়িতে ওই ওই লেক রোডের ওখানে ওদের বাড়ি, তো সেইখানে আমরা রিহার্সাল করতাম পোটলার বাড়িতে। তো ওই নিচের ঘরটাও পরে ব্যবস্থা হলো, সেটা তোর ওই ডিমের খোল দিয়ে সমস্ত দেয়াল ফেয়াল আঠা দিয়ে আটকানো হলো। তারপরে স্টেটসম্যান আমাদের একটা বড় কাভার স্টোরি করলো। আচ্ছা, মানে ফার্স্ট অ্যালবামটা রিলিজ হয়ে গেল? না, অ্যালবাম ট্যালবাম তখন কিছু। তাই? না, অ্যালবাম অনেক পরে। শুধু পরশ পাথর বলে যেরকম একটা ব্যবস্থা, তোমরা কি তখন লাইভ করছো? কেউ শুনছে না, মানে ওটা যে বিরাট কিছু প্রভাব ফেলছে তা কিন্তু না। মানে আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে সেই প্রথম সংস্কৃতিতে আমাদের একটা শো দাও এই করে শো পেলাম। সুপার ফ্লপ শো আর কি, হ্যাঁ, মানে তখন আবার উপল সেটাই গিটার বাজিয়েছিল। আচ্ছা, উপলদের বাড়িতে রিহার্সাল হয়েছিল, তখনও চন্দ্রবিন্দু তৈরি হয়। আচ্ছা আচ্ছা। তো সেসব হয়ে টয়ে সুপার ফ্লপ শো আর কি। আমাদের মধ্যে ঝগড়া লেগে গেল, তুই ওটাকে যা হয় আর কি, তুই এটা ভুল করেছিস, তুই অমুক করেছিস, এইসব হলো টুলো। তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্টেটসম্যানে একটা বড় কভার স্টোরি হলো, বেশ বড়, মানে হাফ পেজ আমাদের ছবি টবি দিয়ে। আর তখন এখন মিডিয়ায় প্রচারিত হওয়াটা খুবই ইজি হয়ে গেছে, খুবই ইজি হয়ে গেছে। কিন্তু তখন অথেন্টিক স্টেটসম্যান আর কি, বাংলা স্টেটসম্যান না, স্টেটসম্যান, সেখানে একটা অত বড় কভার স্টোরি, তার একটা মানে দাঁড়িয়েছিল সেই সময়। তারপরে আস্তে আস্তে আমরা একে ধর শিবপুর বি কলেজ আমাদের খুব হেল্প করেছিল, খুব ওদের যা হতো ব্লক ডে থেকে শুরু করে যা হতো সেখানে আমরা গিয়ে পরশ পাথর পারফর্ম করতাম। তো সেটা হতে হতে, এবং শিবপুরে আমরা যে যেতাম, অয়নের প্রচুর বন্ধু বান্ধব ছিল, আমরা ওখানে গেলাম মানে সকাল থেকে ওখানে চলে গেলাম। আচ্ছা, এবার রাত্রিবেলা সন্ধ্যেবেলা শো, কিন্তু আমরা ওখানে থেকে গেলাম। থেকে কি হোস্টেলে হতে পারে সে বিষয়ে না গেলেই ভালো। তো সমস্ত কিছু হওয়ার পর সন্ধ্যেবেলা শো হলো, তার মধ্যে আমাদের ক্রিকেট টিকেটও খেলা হয়ে গেছে ওখানে, সবই হয়েছে আর কি, পিকনিক বেসিক্যালি। তারপরে সারা রাত ওখানে থাকা হলো। তার পরের দিন হয়তো বেলা করে ঘুম থেকে উঠে ওদের মেসেই ভাতটা খেয়ে বেরোনো হলো। তো এরকম যাপনটা ছিল, খুব ফ্রি ফ্লোয়িং ছিল, খুব প্যাশনেট, খুব ফ্রি ফ্লোয়িং। এই যে আমি জাস্ট এই পয়েন্টে পরশ পাথর যে একটা অদ্ভুত জায়গা পাচ্ছে মানুষের মধ্যে, এবং পরশ পাথর যে আস্তে আস্তে পপুলার হচ্ছে, এটা বুঝলে কি করে? এটা বুঝলাম যে ক্ষেত্রে, যে প্রসঙ্গে বলা, এটা প্রথম আমরা টের পেলাম। তার আগে আমরা এদিক ওদিক টুকটাক শো করছি, বিশেষ করে শিবপুর বি কলেজে বললে ওদের সমস্ত অনুষ্ঠানে আমাদের ডাকতো আর কি। তারপরে রেবেকা, মানে ওদের যে ফেস্টটা শিবপুর বি কলেজের, সেটা বিরাট করে হতো সেই সময়, বড় মাঠে বিশাল করে হতো। তা সে বছর 3টে ব্যান্ড কলেজ ফেস্টে রেবেকা এক্সিবিশন মানে পারফর্ম করবে সন্ধ্যেবেলা। একটা হলো শিবা মানে ওয়েস্টার্ন ব্যান্ড শিবা, অমিত দত্ত, সুমিত্রা চন্দ্রন, ওদের শিবা তখন সুপার ডুপার হিট, হ্যাপেনিং আর কি শিবা। আরেকটা হলো রেমো ফার্নান্ডেজ, রেমো এবং মাইক্রোওয়েভ পাপাডামস বলে রেমোর একটা দল ছিল। আচ্ছা, রেমো ফার্নান্ডেজ তখন বিশাল ব্যাপার। আর পরশ পাথর। আচ্ছা, হ্যাঁ, সেই প্রথম পরশ পাথরের বড় ব্রেক। অর্ণব, আমরা স্টেজে গেছি, উঠছি যখন, অন্তত ধর
1000 লোক, আর ওটা শুধু স্টুডেন্টদের জন্য ছিল না, মানে বাইরের লোকও ঢুকতে পারবে এরকম ছিল। মানে বড় ব্যাপার, বিশাল কনসার্ট, গিজ গিজ করছে লোক। আর তখন ওই বয়স, অত বড় জায়গা পেয়েছি, মানে উড়িয়ে দিয়েছি আর কি, বুঝেছিস তো। আর তখন আমরা প্রপারলি রিহার্সাল করার চেষ্টা করছি, সে করছি, শোজ করছি এদিক ওদিক, একটু একটু করে গানগুলো লোকের ভাল লাগছে। সেইটা আমাদের একটা বিরাট ব্রেক দিল, বিশাল ব্রেক দিয়েছিল। তারপরে একদিন ইউনিভার্সিটিতে আড্ডা দিচ্ছি, ওই লবিতে বসে গান বাঁধা হচ্ছে, গান তৈরি করছি। তার আমি তখন গিটারটা, এখনও গিটার বাজাতে পারি না, কিন্তু তখন গিটারের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। আমি যাবতীয় যা শুরু করেছি বেশিরভাগই কিন্তু গুনগুন করে, আচ্ছা, পুরোটা আমার মাউথ আউট। ইনফ্যাক্ট প্রিলিউড বল, ইন্টারলিউড বল, যা যা শুনিস তোরা অ্যালবামে এখনো পর্যন্ত, তার 90% কিন্তু আমার মাউথ আউট করা সুর, মানে সুরটা তোলাই ইনস্ট্রুমেন্টের যেটা বাজায় আর কি, এটা বাজা ওটা বাজা, এরকম সুর বাজা এরকম। তো হঠাৎ আমরা শুনলাম যে অঞ্জন দত্ত আমাদের ডেকে পাঠিয়েছে। ও না, তার আগে আমরা পরশপাথরে আশা অডিও থেকে, আশা অডিও তখন প্রথম একটা কোম্পানি এসছে, আশা অডিও অ্যালবাম কোম্পানি, বাংলা গান নিয়ে তারা কাজ করতে চাইছে, এবং তারা অ্যাপ্রোচ করলো। আমরা আমাদের ফার্স্ট অ্যালবাম রেকর্ডিং করা শুরু করলাম প্রেস্টোতে। প্রেস্টো হলো চিংড়িঘাটায় একটা স্টুডিও ছিল, দেবজিৎ বিশ্বাস বলে একজন দাদা, দেবজিৎ দা স্টুডিও। তা সেখানে আমরা গেলাম, গিয়ে আমরা রেকর্ডিং শুরু করলাম। কিচ্ছু জানি না কি করতে হয়, কি কোনো আইডিয়াই নেই আর কি, শুধু আবেগ আছে আর কিছু গান সম্বল। তখন তোমাদের কাছে 10টা গান আছে? হ্যাঁ, 8-10টা গান হয়ে গেছে। তো সেখান থেকে আমরা রেকর্ডিং শুরু করলাম। সেই রেকর্ডিং চললো 1 বছর ধরে। সে আরেক ইতিহাস আর কি, মানে সেই বলতে গেলে না এখানে 3-4 ঘন্টাও কম পড়ে যাবে আর কি, এত গল্প আছে আর কি। তো সেই রেকর্ডিং শুরু হলো, আমরা গানগুলো রেকর্ড করছি, এই পছন্দ হচ্ছে না, আবার চেঞ্জ করে, গিটারিস্ট পছন্দ হলো না, গিটারিস্ট চেঞ্জ হচ্ছে, এইসব হচ্ছে আর কি, নানান কিছু করে করে ফাইনালি অ্যালবামটা জ্ঞান মঞ্চে রিলিজ হলো। ততদিনে কিন্তু পরশপাথর অনেকের কাছেই, অনেকগুলো কলেজের কাছে গানগুলো পৌঁছেছে। তো এবার সেখান থেকে অঞ্জন দত্তের ডাক, অঞ্জন দত্ত তো সেই সময় একটা মানে বিরাট ব্যাপার। প্রথম কথা হলো অঞ্জন দত্ত, মানে আমরা ছোটবেলা অঞ্জন দত্তকে অভিনেতা হিসেবে দেখেছি, মৃণাল ইন্টেলেকচুয়াল ছবি করেন আর কি, এরকম রোগা মতো একজন লোক। তারপরে আবার সেই অঞ্জন দত্তর শুনতে কি চাও অ্যালবাম সুপার ডুপার, পুরনো গিটার তখনও বেরোয়নি বোধহয়, না পুরনো গিটার তারপরে হয়তো তখন বেরিয়েছে, কিন্তু মূল তখন শুনতে কি চাও প্রথম ক্যাসেট, রঞ্জনা আমি আর আসবো না, হরিপদ একজন সাদামাটা ছোটখাটো, সারাক্ষণ চলছে আর কি সব গান। সেই অঞ্জনদা আমাদের ডেকে পাঠিয়েছে। আমরা পৌঁছলাম অঞ্জনদার রিপন স্ট্রিটের বাড়ি, গিয়ে আলাপ হলো। এসেই তা অঞ্জনদা বললেন যে এরকম আমার একটা প্ল্যান আছে, তোমাদের গান আমার খুব ভালো লেগেছে, তা আমি এরকম একটা নাটক লিখেছি। বেসিক্যালি এটা একটা ইংরেজি নাটক, লাভ লেটার বলে। এটা পরবর্তীকালে হিন্দিতেও একটা নাটক হয়েছিল, তুমহারি অমৃতা বলে, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ওটা স্টেজ করতেন। কিন্তু আমি লিখেছি, আমি আমার মতো করে লিখেছি। তো সেইটা বেসিক্যালি স্কুলের একটা ছেলে মেয়ের সম্পর্ক, ছোটোবেলা থেকে তারা বড় হচ্ছে, তাই নিয়েই গল্প। তা আমি চিঠিটা পড়বো, আর মাঝখানে আমি কিছু গান ইউজ করব। সেই গানগুলো কয়েকটা আমার নিজের গান, আর কয়েকটা পরশপাথরের গান। তো ঠিক আছে, বেশ। তাহলে আমরা হেভি উত্তেজিত তখন, ওরে বাবা, মানে হতে চলেছে আর কি। তো বললেন যে তাহলে আমরা রিহার্সাল শুরু করবো, আমরা কিছু শোজ কলকাতায় প্ল্যান করছি। তাহলে বেশ, এই রিহার্সাল শুরু হলো। এবং সেই মানে আই এম স্টিল গ্রেটফুল টু অঞ্জনদা যে কীভাবে রিহার্সাল করতে হয়। আমরা তো ইনডিসিপ্লিন টু দি পাওয়ার ইনফিনিটি আর কি, কোনো ঠিক নেই, কখন উঠছি কখন ঘুমোচ্ছি, হোস্টেল লাইফ, বুঝতেই পারছিস একদম নেই। আর সেই কীভাবে রিহার্সাল করতে হয়, অতগুলো ছেলেপুলেকে একত্রিত করে। সে অঞ্জনদাদের বাড়ির বাইরে একটা খুব বড় চাতাল আছে, তা সেইখানে রিহার্সালটা হতো আমাদের। ছোট্ট একটা সাউন্ডের ব্যবস্থা, মাইক্রোফোন, অঞ্জনদা পড়ছেন চিঠিটা, আর আমরা গানগুলো গাইছি। এই করে করে আমরা রিহার্সাল করার পর প্রায় আমরা 10-12 দিন রিহার্সাল করলাম টানা। আচ্ছা, এই জিনিসটা কি জন্য হচ্ছিল? মানে পারফর্ম করার জন্য, স্টেজে পারফর্ম করার জন্য। ওকে, আচ্ছা। তা লাস্ট দিন আমরা যেটা দেখলাম যে অঞ্জনদার বাড়িতে ঢুকে দেখলাম কতগুলো, ধর ওই
গোটা বিশেক চেয়ার পাতা হয়েছে ওই চাতালটাতেই, আর সাউন্ডটা একটু বেটার, আচ্ছা, একটু ঠিকঠাক মাইক্রোফোন, একটা ভালো প্রপার সাউন্ড, প্রপার মনিটরস। কি হচ্ছে, তার মানে কারা আসবে? অঞ্জনদা সেদিন লোকজনকে ইনভাইট করেছেন, যে কেমন হচ্ছে, খুব ক্লোজ ডোর একটা বুঝেছি। প্রেজেন্টেশন। তো সেই আমার প্রথম রনিদার সঙ্গে আলাপ, রজতাবর সঙ্গে আলাপ, সেই প্রথমে বিদীপ্তার সঙ্গে আলাপ। আচ্ছা, কত বছর আগের কথা বলছি। তো ওরা এলো, আমরা পারফর্ম করলাম এবং লোকজন আপ্লুত হয়ে গেল। তারপরে আমরা ক্যালকাটা ক্লাবে শো পেলাম। ওকে, এইটারই নাম তখন দেওয়া হয়েছে? না, কোনো নাম হয়নি, কোনো নাম হয়নি। অঞ্জনদা একাই চিঠিগুলো পড়েন আর আমরা গান গাই। বেশ। সিআরসিতে মনে হয় আমরা প্রথম শো পেলাম। বেশ। উত্তাল, পাগল হয়ে গেল লোকজন। হ্যাঁ, আর অঞ্জনদা পড়তেনও তো মানে দুর্দান্ত আর কি, মেসমারাইজিং একদম। তো তখন মহিলা ছিল না? না, কোনো মহিলা টইলা ছিল না, কিচ্ছু ছিল না। দুটো ভার্সনই করতে। আচ্ছা, ওকে। হ্যাঁ, মাই ডিয়ার নেবা, ওটা অঞ্জনদাই পড়ছে, আর ডিয়ার আসমা চৌধুরী জয়িতা দুটোই পড়ছে। আমরা গান গাইছি, সিআরসি হলো। তারপর আমাদের এক বন্ধু আছে পার্থ বলে, পার্থ খুব হেল্প করতো। পরশপাথর যখন প্রথম তৈরি হয়েছে, পার্থর দমদমদের থিয়েজিম বলে একটা ইয়ে রয়েছে, থিয়েজিমের পার্থ আমার খুবই ভালো বন্ধু। ইনফ্যাক্ট অনিন্দ যখন 25 ওরাই করেছিল। পার্থ আমাকে এসে বলল, অনিন্দ ওরকম বল না, ও দেখেছিল শোটা, বল না একটু অঞ্জনদাকে বল না, যদি আমাদের পাড়ায়, ওদের বাড়ি বড় করে সরস্বতী পুজো হতো, মানে হয় না কিছু পাড়া আটকে ব্যারিকেড দিয়ে, সেটা প্রপার গলির মধ্যে একদম বড় স্টেজ করে হতো। তা অঞ্জনদাকে আমরা বললাম, অঞ্জনদা রাজি হলেন, তা আমরা করলাম শোটা। সেটাও আর কি পাড়ার মধ্যে সুপার হিট আর কি। তারপরে আমাদের অঞ্জনদা একদিন ডেকে বললেন যে বাংলাদেশের থেকে এরকম একটা প্রপোজাল এসছে, ওখানে 7টা শো একই মঞ্চে হবে, ঢাকায় হবে 6টা, একটা হবে চট্টগ্রামে। আচ্ছা, এই হলো শোয়ের হিসেব। আমরা তো হেভি উত্তেজিত, কিন্তু কারোর কাছে পাসপোর্ট নেই। বেশ। পাসপোর্ট নেই, কী করে বাংলাদেশ পৌঁছবো? তা একটা খবর পাওয়া গেল যে এরকম টেম্পোরারি পাসপোর্ট হয়। আচ্ছা, মানে ধর কত একটা 3 মাসের জন্য পাসপোর্ট বা এরকম একটা সিস্টেম ছিল সে সময়, এখন আছে কিনা জানি না, কিন্তু টেম্পোরারি পাসপোর্ট বলতো ওটা। 3 মাস পরে ওটা আবার ইনভ্যালিড হয়ে যাবে। তো আমি গৌতমদাকে ফোন করলাম এসটিডি বুথ থেকে, মানে মণিমামাকে, গৌতম চ্যাটার্জি, মণিমামাকে ফোন করলাম, নাকতলার বাড়ি, মণিমামা ল্যান্ডলাইন। অনিন্দ বলছে, হ্যাঁ বল, এরকম ব্যাপার, আমরা বাংলাদেশ যাব। কী জন্য বাংলাদেশ যাচ্ছিস? এই যে অঞ্জনদা, ও অঞ্জন আবার কী করছে? না এরকম ভালো, পাসপোর্ট নেই মণিমামা, কী করবো? ওরা ওই তোর বাংলাদেশ ইয়ে যেটা রয়েছে, এম্বাসি যেটা রয়েছে, কোনো একটা পরিচিত ছিল, ওখানে চলে যা তোরা, ও ব্যবস্থা করে দেবে। তা আমরা গেলাম, গিয়ে ফাইনালি আমাদের পাসপোর্ট হলো। দমদম এয়ারপোর্টে পৌঁছে জাস্ট যখন ঢুকে ভেতর দিয়ে হেঁটে গিয়ে যখন প্রথম দেখছি সামনে প্লেনটা দাঁড়িয়ে রয়েছে, আমি অয়ন আর পিকলু জাস্ট কাঁদছি। হ্যাঁ, যেটাও হয় এরকম বাংলা ব্যান্ড এরকম যাচ্ছে। আর সত্যি কথা বলতে তখন কিন্তু ক্যাকটাস, অভিলাষা ওরা করছে, কিন্তু এই জায়গাটা পাইনি তখন, এবং আমাদের অ্যালবামটাও যথেষ্ট জনপ্রিয়, বিরাট জনপ্রিয়, এবং ক্যাকটাস তখনও কিন্তু নিজেদের অ্যালবাম বার করেনি। ওদের একটা বিরাট জেদ ছিল, বললে এইচএমভি থেকে করবে, তো এটা একটা জেদ ছিল ওদের, করেও ছিল সেটা ফাইনালি, কিন্তু তখন ওরা রিলিজ করেনি, ওদের হলুদ পাখি প্রথম অ্যালবাম রিলিজ হয়নি এখনো। তো সেই আমরা 5 জন গেছিলাম, আমি, অয়ন, পিকলু, সামিদ আর ঋষি, এই ছিল আমাদের লাইন আপ। গেছি, গিয়ে ওখানে তো বাংলাদেশে অরুণাব ঢুকছি, এয়ারপোর্টে নামছি যখন, পুরো সিনেমার মতো মনে হচ্ছে, বুঝিস তো, পুরো লাইন দিয়ে এয়ারপোর্টের বাইরে প্রেস দাঁড়িয়ে রয়েছে। মানে সেখানে ধর আমাদের এখানকার স্টেটাসে আনন্দবাজারও রয়েছে, আবার ছোট প্রেসও রয়েছে, মিডিয়াম প্রেস, মাঝারি প্রেস রয়েছে, মানে সবাই আর কি ক্যামেরা ফ্যামেরা তাক করে আমরা যাচ্ছি। ইন্ডিয়া থেকে লোকজন এসছে আর কি, ব্যান্ড এসছে, অঞ্জন দত্ত একটা জনপ্রিয়তা রয়েছে, সঙ্গে আমরাও আর কি স্টার্স আর কি। ইন্টারভিউ হ্যানা ত্যানা আমাদের নিয়ে গিয়ে বিরাট ওখানকার 5 স্টার হোটেলে রাখা হলো, সেখানে সব প্রেস আসছে, ইন্টারভিউ নিচ্ছে, এই সেই। তো আমরা শো শুরু করলাম ওখানে, 6টা শো করলাম, 5টা শো করলাম,
5টা শো করে 6 শোটা ছিল আমাদের চট্টগ্রামে, তারপর ফিরে এসে ঢাকায় আরেকটা শো করে আমরা ব্যাক করব, একদিন থেকে পরের দিন ব্যাক করব, এই হলো আমাদের শিডিউলটা। সেখানে আমরা নিমা রহমানকে পেলাম, আচ্ছা, মানে বাংলাদেশের শোতে নিমা আপা এসে অঞ্জনদার সঙ্গে জয়েন করলো। রাইট। শো সুপার ডুপার হিট, বুঝেছিস তো। আর সেই সময় এটা আমি তোকে বলছি ধর 96, 96, হ্যাঁ। তো সেই সময় ওখানে বাংলাদেশি টাকায় টিকিটের দাম 200 টাকা 400 টাকা ওই সময়, বাপরে, তো বিরাট দাম। বিরাট দাম, এবং সেটা হাউসফুল হতো। হাউসফুল মানে মজার কথা বলছি, শোটো করছি। তারপরে সে আমরা চট্টগ্রাম যাচ্ছি, বাস দিয়েছে আমাদের, প্রপার এসি বাস, বিশাল ব্যাপার। বিশাল, আমরা সব বিটলস হয়ে গেছি, ওরকম। চট্টগ্রাম দারুণ জায়গা, অপূর্ব সুন্দর জায়গা, সে অতটা ট্রাভেল করছি, ব্যান্ড যাচ্ছে, অন্য হ্যালু আর কি। একদম একদম। তো গিয়ে চট্টগ্রামে শো করলাম, শো করে আবার ফিরলাম, ফিরে লাস্ট শোটা আমাদের ওই ইয়েতে ঢাকায় শোটা করেছি। 3টে থেকে 6টা ছিল শোটা, 3টে থেকে 6টা শো করছে। বা অঞ্জনদা নিমাদি যখন পড়তেন তখন আমরা উইংসে দাঁড়িয়ে থাকতাম। সেই সময় ওই শো চলাকালীনই মাঝামাঝি একজন এসে আমাদের বললেন যে এরকম বাইরে গেট ক্র্যাশ হচ্ছে, প্রচুর ভিড় হয়ে গেছে, তো আরেকটা শো কি করা যেতে পারে আজকে? আমরা কটা শো চাই, সারা রাত করুন। অঞ্জনদাকে একটু জিজ্ঞেস করুন, অঞ্জনদা বলে তোমরা রাজি আছো? হ্যাঁ রাজি, কেন থাকবো না, চলো। আবার ওই 6:30 থেকে। আর এই ভালোবাসাটা পেলে আর কি চাই বলো? আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই। পারফর্ম কেন করবে না? হই হই করে পারফর্ম করলাম, সে পরেরটাও পুরো ফুল হাউস করে। এবার শো শেষে আমি বাইরে বেরিয়ে, তখন অডিয়েন্স চলে গেছে, জিনিসপত্র গোছানো হচ্ছে এইসব আর কি। তা আমি বাইরে বেরিয়ে ওই আদো অন্ধকার একটা জায়গায় এসে সিগারেট খাচ্ছি, হলের বাইরে বেরিয়ে এসেছি আমি। হঠাৎ অন্ধকার ফুঁড়ে একটা লোক এলো আমার কাছে, এসে বললো নমস্কার, আমার নাম খালেদ ভাই, তা আমার একটা এখানে ক্যাসেট কোম্পানি আছে, গীতাঞ্জলি সিরিজ বা জি সিরিজ। তা আমার এটা খুব পছন্দ হয়েছে, ওরা যেরকম বলেন আর কি, বাংলাদেশের লোকেরা যে অ্যাকসেন্টে বলেন, আমার খুব পছন্দ হয়েছে। তা আমি এরকম এটা ক্যাসেট করতে চাই, রেকর্ড করতে চাই। তার পরের দিন আমাদের ফেরার। তা বললাম যে হ্যাঁ করতে চান ঠিকই, কিন্তু আমরা তো অঞ্জনদার সঙ্গে এসেছি, অঞ্জনদা যদি রাজি থাকেন আমাদের কোনো মানে কীভাবে ভাবেন জানি না, কিন্তু আগে পারমিশনটা চাই আর কি। তো অঞ্জনদার সঙ্গে কথা হলো, অঞ্জনদা রাত্রিবেলা আমাদের সে হোটেল রুমে, অঞ্জনদার রুমে ডাকলেন, ডেকে তোমরা বিরাট মিটিং, যে তোমরা কি করতে চাও, হ্যাঁ না তা না এসব করে ফাইনালি আমরা রাজি হলাম। এবং গিয়ে পরের দিনই স্টুডিও বুক হলো, আমরা গিয়ে লাইভ বাজালাম, মানে লাইভ গাইছি, লাইভ বাজাচ্ছি, কোনো ট্র্যাক হ্যানা ত্যানা কোনো সময়ই নেই, পুরো সবাই ইনস্ট্রুমেন্ট নিয়ে বসলো যেরকম লাইভ শো হয় সেইভাবেই। মানে আমরা যেটা শুনেছি লাইভ অ্যাবসলিউটলি লাইভ। তো নিমাদি সেই সময় মনে হয় ছিল না, অঞ্জনদা দুজনেরটাই পড়ে দিয়ে আমরা পরের দিন ব্যাক করলাম। নিমাদি পরে রেকর্ড করে ওখানে রিলিজ হলো বিরাট করে, গানে গানে ভালোবাসা। আচ্ছা, তখন নাম প্রিয়বন্ধু ছিল? ক্যাসেটের নাম না প্রিয়বন্ধু টন্ধু তখন আসেনি। আচ্ছা, গানে গানে ভালোবাসা। ক্লোজ আপ করেছিল, ক্লোজ আপ স্পন্সর করেছিল, ক্লোজ আপের ছিল, লোগো ছিল, আর আমাদের ছবি। ওই হোটেলের বাইরে আমরা সিঁড়িতে একটা ছবি তুলছিলাম, সে খুব সুন্দর, শীতের রোদ এসে পুরো খুব সুন্দর ছিল ছবিটা। আমাদের 5 জন, অঞ্জনদা নিমাদির ছবি, গানে গানে ভালোবাসা ক্যাসেট। তারপরে অঞ্জনদা আমাদের ডেকে বললেন যে এখানে HMV ইন্টারেস্টেড হয়েছে, আমি একটা নাম দিয়েছি প্রিয় বন্ধু। তা আমরা আবার গিয়ে ওই ভার্সনটাই একটু এডিট করে করা, ওখানে অনেকটা লম্বা ছিল গানে গানে ভালোবাসা, সেখানে আমি শহরের উৎসতম দিনে গাওয়া ছিল আমার গলা, তো সেই ভার্সনটাকে একটু এডিট করে এনে এখানে প্রিয় বন্ধু রেকর্ড করলাম। শুধু একটাই যোগ হয়েছিল, পিঙ্কি, মানে ক্যাকটাসের যে কিবোর্ড এসেছিল, পিঙ্কি এসে ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে, ঢাকুরিয়ার ওমে রেকর্ড হয়েছিল। পিঙ্কি খালি একটা ব্রাস সেকশন বাজিয়েছিল, এছাড়া যা শুনিস পুরোটাই ওইটারই ভার্সনটা, এডিটেড ভার্সনটা প্রিয় বন্ধু হিসেবে এখানে রিলিজ হয়।
বাপরে, আমরা যেটা শুনলাম এখন এতক্ষণ সেটা হলো একটা কাল্ট অ্যালবাম। আমি জানি না কজন এখানে দেখছেন যারা এই পার্টিকুলার কানেকশনটা করতে পারলেন নস্টালজিয়ার সঙ্গে। প্রিয় বন্ধু হলো আমার সময়, আমি যখন স্কুলে পড়ি, আমি তখন মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি বা দেবো এরকম কিছু একটা সময়, আগুন সময় আর কি, একদম আগুন সময়। সেই সময় প্রিয় বন্ধুটা না, আমাদের ওই পুরো বন্ধুর গ্রুপটা এমনিতেই আমাদের বন্ধুদের মধ্যে আমরা একটু আতেল গোষ্ঠী ছিলাম বলে আমাদেরকে বলা হতো। আমরা সুমন চ্যাটার্জি ভালো লাগে আমাদের, আমরা নচিকেতা ভালো লাগে, কিন্তু সুমন চ্যাটার্জি সুমন নয়, হ্যাঁ সুমন নয়, এটা হয়েছে, আমরা একটু আতেল গোষ্ঠী কিন্তু এমনিতেই। সেখানে প্রিয় বন্ধুটা না মানে জাস্ট ছিটকে দিল আমাদের সবাইকে। আমার মনে হয়, আমি যদি ভুল না করি, আমি অন্তত পক্ষে 5,000 বার প্রিয় বন্ধু শুনেছি, যদি আমি খুব কম না বলি। এবং আমার সেই মুহূর্তের সবচেয়ে প্রিয় গান হলো ছাদে রাখা টবের শাড়িরা। মানে এই গানটা কোথাও না কোথাও ওই বয়সে এত কানেক্ট করেছিলাম আমি। ছাদে রাখা টবের শাড়িরা গাছ হয়ে ওঠো না কেন, কারণ আমি তো তখন চারা গাছ, আমার তো গাছ হয়ে উঠতে হবে আর কি। ওই কানেকশনটা আমরা বন্ধুরা খুবই করতাম। এবং পরবর্তীতে আরেকটা গান যেটা আমরা খুবই কানেক্ট করেছিলাম, সেটা হলো পরশ পাথরের দ্বিতীয় অ্যালবামের গান, সেটা হলো ইচ্ছে ডানা, মানে এক ঝাঁক ইচ্ছে ডানা। এই গানটাও আমরা খুবই কানেক্ট করেছিলাম, কারণ সেই সময় ওই ভেতরের যে বড় হতে চাওয়াটা, ওইটা এত ডিরেক্টলি কানেক্ট করেছিল আমাদের। তো আমরা শুনলাম সেই গল্প, সেইটার পেছনের গল্প আমি জানি। মানে এখানে অনেকজন আছেন যারা, এটা আমি তোকে হয়তো 20% বলে অবশ্যই এত গল্প আছে, রাইট। কিন্তু আমরা যেটা শুনলাম সেটা আমার মনে হয় যতজন, মানে আমাদের অনেক মানে আমাদের অডিয়েন্সটা অনেক বড়, মানে অনেক রকম ধরনের অডিয়েন্স আছে। তাদের মধ্যে আমি শিওর যে এরকম অনেকে আছে যারা ওই সময়টা কানেক্ট করতে পারবে, ওই নস্টালজিয়াটা কানেক্ট করতে পারবে। আরেকটা ছিল সেই সময় 96-এ হলো ভারতবর্ষের 50 বছরের স্বাধীনতা। হ্যাঁ, কারেক্ট। আরপিজি এইচএমভি তখন একটা বিরাট কনসার্ট অর্গানাইজ করলো। মহুলদা বলে তখন একজন ছিলেন আরপিজিতে, ইয়াং ছেলে, ভীষণ সাপোর্টিভ ছিল, আমাদের খুব ভালোবাসতো, আমাদের গান খুব পছন্দ করতো। তো সেই প্রথম নজরুল মঞ্চে স্বাধীন সুর লাইভ অ্যালবাম, এই কনসার্টের নাম ছিল। সবাই আছে সেখানে, আছে অঞ্জনদা, সুমনদা ছিল না, নচিদাও মনে ছিল, রূপঙ্কর, রাঘব, এদের সব ডেবিউ হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে তখন জাস্ট নতুন আসছে, নতুন আসছে। আর মানে নজরুল মঞ্চে, আমরা সেই নজরুল মঞ্চের বাইরে যখন ঘুরতাম তখন কবে এখানে করবো, মানে ওটা আর কি আমাদের অ্যালবার্ট হল ওই বছর আর কি ভেনিউ। সেই প্রথম বাংলা ব্যান্ড যাতে উঠলো স্বাধীন সুর লাইভে, নজরুল মঞ্চে দুটো বাংলা ব্যান্ড দুটো করে গান গাইবে, ক্যাকটাস, পরশ পাথর, ঠিক আছে। আমরা তো হেভি উত্তেজিত আর কি, নজরুল মঞ্চে অত বড় অনুষ্ঠান। তার আগে এসব সব অয়নের পাগলামি, একটা ড্রেস করতে হবে, একটা কিছু একটা ড্রেস করতে হবে। বেহাল আর অয়নদের বাড়িতে বিরাট রাত্রিবেলা মিটিং হচ্ছে, আমি অয়ন পিকলুই থাকতাম, বাকিদের আর কি, বাকিরা খুব একটা ইনভলভ ছিল না, কিন্তু আমরাই মূল উদ্যোগটা নিতাম। তো গিয়ে সেই অয়নের সেই ওর পাড়ার উল্টো দিকে একটা টেলার ছিল, তাকে গিয়ে সে জোর করে, আর অয়ন যাকে ধরবে আর কি তাকে ছাড়বে না আর কি, করিয়ে ছাড়বে আর কি, একটু করে ফাইনালি আমাদের গেরুয়া রঙের ফতুয়া হলো। তা পেছনেও না পরশ পাথর লেখা হবে না, হঠাৎ কি আইডিয়া এলাম, কিচ্ছু লিখতে হবে না, শুধু একটা থ লিখবি বড় করে পিঠে। তা পিঠে একটা প্রত্যেকের ইয়েতে থ লেখা হলো, বেশ হলো এই পর্যন্ত। এবার প্ল্যান করলো ইচ্ছে ডানার যে কর্ড প্রোগ্রেশন, সেখানে ইচ্ছে ডানার শেষে, ইচ্ছে ডানা গানটা যখন, আর ইচ্ছে ডানা সেই প্রথম গাইবো, আচ্ছা, ইচ্ছে ডানা তখন সবে লিখেছি আমি, ওকে, আচ্ছা, সেই প্রথমবার পারফর্ম করব। এবং অদ্ভুতভাবে দেখ, স্বাধীনতার দিনই পারফর্ম করছি, 15 অগস্ট ছিল শোটা। তো সেই অয়ন প্ল্যান করলো একটা কাজ করতে হবে, ক্যাকটাসকে, মানে ক্যাকটাসের সঙ্গে আমার বিরাট খাড়াখাড়ি আর কি, ইস্ট বেঙ্গল মোহনবাগান পুরো, ক্যাকটাসকে ডাউন করতে হবে, কী করা যায় না। ইচ্ছেটা যেন শেষ হচ্ছে একদম, ঋষি তুই যেটা করবি, বুঝলে, ন্যাশনাল অ্যান্থেমে চলে যাবি, সবাই দাঁড়িয়ে পড়বে। এবার সবাই যথারীতি ন্যাশনাল অ্যান্থেমে দাঁড়িয়ে পড়েছে। এবার গল্পটা কি হলো, পরশ পাথর স্ট্যান্ডিং ওভেশন
দুর্দান্ত ব্যাপার। কি খার কিরকম দেখেছিস না, এরকম সব ওদের এইবার গালাগাল যা হয় আর কি, এই কিরকম প্ল্যান করেছে, দেখ কিরকম স্ট্যান্ডিং ওভেশন পেয়ে গেল, এসব হলো টলো। সো দ্যাট ওয়াজ দ্য জার্নি। এবং খুব তুই যেখান থেকে শুরু করলি আজকের আড্ডাটা, যে আমার জীবনে খুবই খুবই ফ্রি ফ্লোয়িং। ইনফ্যাক্ট এই যে সাফল্যের পিক একদম উঠে, মানে পরস্পর তখন সুপার ডুপার হিট। বাংলাদেশ থেকে যেদিন ফিরেছি আমরা সন্ধেবেলা, রাইরা সব রিসিভ করতে গেছে, তো সেখান থেকে ফিরে যখন ইউনিভার্সিটিতে ঢুকছি, বন্ধু বান্ধবরাই আমাদের অন্য চোখে দেখছে একদম, হ্যাঁ, বুঝছিস তো, এবং বুঝতে পারছি ইট ইজ ক্লিকড, রাইট, মানে গ্লো করছি, বুঝছিস, চারপাশে ওই অরাটা তৈরি হয়েছে, ওই অরাটা তৈরি হয়ে গেছে, রাইট রাইট, গ্লো করছি আমরা। তো সেইখান থেকে আবার নানান কিছুতে এবার আমরা একটা ধরো এই চ্যাপ্টারটাকে যদি আমরা পরশ পাথর চ্যাপ্টার নাম দিই, আমরা যদি এই আড্ডাটাকে চ্যাপ্টারে ভাগ করি, তো এইটা হলো আমাদের পরশ পাথর চ্যাপ্টার। এবার এরকম একটা সাকসেসের উচ্চতা, মানে যেটাকে বলে সাফল্যের শিখরে আর কি। এবং সেই সময় সত্যি কথা বলতে পরশ পাথর আমার পার্সোনালি, আমি তোমায় বলছি, পরশ পাথর আমার এত প্রিয় একটা ব্যান্ড ছিল যে এত কানেক্ট করতাম গানগুলোর সঙ্গে, যে যেটা না খুবই পার্সোনাল মনে হতো। আমার মনে হতো এদেরকে চিনি আমি, এদের সঙ্গে একটা যদিও তোমার সঙ্গে প্রথম দিন, মানে আমি যখন আলাপ হয় তোমার সঙ্গে, আমি জানতামই না যে তোমার লেখা গানগুলো, আচ্ছা আচ্ছা, লেখা না আমার কম্পোজিশন, তোমার লেখা, সুর করা, গাওয়া, এবং মানে এই কর্মযজ্ঞের পেছনে যে তুমি সেই মানুষটা, এটা আমি জানতাম না, এটা আমি সত্যি জানতাম না। কারণ আমি যখন পরশ পাথরকে লাইভ দেখেছি তখন আমি অয়নকে দেখেছি, এবং সেটা আমাদের শিলিগুড়ি কলেজে দেখেছিলাম। এবার এই সাফল্যের শিখর এবং এই সাফল্যের এই যে আমি যেমন জানতাম না, আমার ধারণা এরকম অনেক মানুষ আছে যারা জানেন না, যে আজও জানেন না যে পরশ পাথরের পেছনে ওই বিরাট মানে বিরাট সাকসেসের পেছনে যে গানগুলো দেয়, যে গানগুলোর জন্যই সাকসেস, সেগুলো তোমার লেখা, তোমার সুর করা এবং তোমার ক্রিয়েশন, আমারই গাওয়া, তোমার গাওয়াও, হ্যাঁ, ফার্স্ট অ্যালবামে 90% গান আমার, রাইট, তোমার গাওয়া। এবার এটা কি করে ঘটলো, মানে হঠাৎ তুমি পরশ পাথর থেকে বেরিয়ে গেলে কেন, এবং মানে সেটা ঠিক কি হয়েছিল? সেটাও খুব ফ্রি ফ্লোয়িং একটা ইম্পালসিভ ডিসিশন। কারণ অনেকগুলো প্রচুর ইগো ক্ল্যাশ, হ্যানা ত্যানা। ইনফ্যাক্ট পরশ পাথর যেটা হলো যে মেনশন করা হচ্ছে না যে কার গান, কে লিখেছে, কে সুর করেছে, কে গাইছে। পরশ পাথর সবই পরশ পাথরের গান, ওকে, পরশ পাথরের গান, কিন্তু তার তো ক্রেডিটস থাকবে, রাইট, কে লিখেছে, কে সুর করেছে। ব্যান্ড তো আর গান তৈরি করে না, সবাই মিলে একটা গান তো লেখা যায় না, গান একজনই লেখে। হ্যাঁ, 10টা গানের মধ্যে একটা গান হয়তো হতে পারে সেরকম না, সেটাও না, সেটা হলো ধরো একজন তো বেসিক কম্পোজ করে, তারপর ধরো বাইরে থেকে ইনপুট আসলো, সেগুলো আলাদা, সেটা অন্য, কিন্তু বেসিক মাদার যে সেটা তো, সেসব নিয়ে হলো। এবং ব্যাপারটা খুব বিরক্তির জায়গায় পৌঁছে গেল। মানে বিরক্তিটা ঠিক খুব একটা যে মগজের বিরক্তি সেটাও বলবো না, মানে ইট বিকেম পেইনফুল ফর মাই সোল অলসো, বুঝতে পারছি, মানে কোথাও একটা অস্বস্তি হচ্ছিল, এবং সেটা খুব সিরিয়াস অস্বস্তি। এবং তখন অলরেডি কিন্তু আমি বেশ কিছু আরও নতুন গান তৈরি করে ফেলেছি। তখন সাগর মেলা তৈরি হয়েছে, ফেলটুস তৈরি হয়ে গেছে, আবদার বলে একটা গান তৈরি করেছি। তো সেসব নিয়ে তখন থেকেই আমার মাথার মধ্যে শহর শহর এই নামটা ঘুরছে। কেন ঘুরছে জানি না, কিন্তু শহর ঘুরছে তখন। এবং একদিন খুবই বাজে একটা শো ডাউন হলো, মানে বার্স্ট আউট করলো জিনিসটা। এবং করার পর আই জাস্ট লেফট। আমাদের সামিদের বালিগঞ্জ প্লেসের বাড়িতে রিহার্সেল হচ্ছিল, তাই আমি বেরোলাম। বেরিয়ে এসে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দুপুরবেলা, কিছু দুপুর হয় না, তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, কোচের দুপুর, মেঘলা অন্ধকার, জমজম করে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে আমি কাঁদছি। চার্লি চ্যাপলিনের মতো ব্যাপার, যে কেউ বুঝতে পারছে না আমি কাঁদছি। একটা দোকানের শেডের নিচে দাঁড়িয়ে আমি প্রচণ্ড কাঁদছি, খুব কষ্ট পেয়েছিলাম, অবশ্যই কষ্ট পাওয়ারই, অসম্ভব কষ্ট পেয়েছিলাম। এবং তারপরে আবার জিরো কি মাইনাস থেকে শুরু, সেটা সেই সব দিন আমার যারা বন্ধুরা দেখেছে, তার মধ্যে রাইও একজন। কখনো যদি রাইয়ের সঙ্গে পার্সোনালি আড্ডা হয়, রাই প্রচুর গল্প জানে। মানে বাড়িতে ফিরে আমি
সমস্ত ক্যাসেট ভেঙে চুড়ে ছিঁড়ে ফেলছি, মানে উন্মাদ হয়ে গেছিলাম আর কি বেসিক্যালি। সেটা 98 সাল। সেখান থেকে আবার নতুন করে পথ চলা শুরু করতে করতে শহরকে আবার এস্টাবলিশ করা, এই করতে করতে আজকে 2023, 54 বছর অবধি লড়ে যাচ্ছি। তোমার পার্সোনাল পরিচিতি, তোমার মানে পরশ পাথর তো নিজের মতো করে পরিচিত হলোই, কিন্তু আমি তোমাকে পার্সোনালি কোন গানটা দিয়ে চিনেছি আমি তোমায় বলছি, সেটা বোধহয় তুমি জানো। যখন নীরবে। একদম, যখন নীরবে দূরে। এই যখন নীরবে দূরেটা তোমাকে একটা আলাদা রকম পপুলারিটি দিল, এবং সেই সময় অরিন্দম বোস হিসাবে পরিচিতি দিল। তোমার গান, তোমার মানে তোমার ফিলটা বা তোমার সঙ্গে কানেক্ট করার মতো জায়গা পেলাম। এইটা কোন সময় হলো, এইটা কোন সালে? যখন নীরবে দূরে তৈরি হচ্ছে ওই 2000 সাল। 2000 সাল মানে তারপরে পরেই আর কি। হ্যাঁ, তারপরে ওই 98 মিডলে ছেড়েছি, ওই 99-2000 মধ্যে আমার ফার্স্ট অ্যালবাম। সেখানে যখন ছিল না, সেকেন্ড অ্যালবামে যখন নীরবে দূরে ছিল, এবং সেটা বেশ পপুলার হলো আর কি, খুবই পপুলার। এবার তখন আমার এফএম এসে গেছে, মানে আমার তার কিছুদিন পর থেকেই আমার এফএম চালু হলো, এবং আমার এফএম এ রেগুলার চলতে শুরু করলো গানগুলো। তো সেইটা একটা সেটা মাত্রা যোগ করেছিল, বিরাট ছিল সেই সময় বাংলা গান বাজতো রেডিওতে, এবং যেটা খুব জরুরি। এখন বাজে না, এখন বাংলা গান খুব কম বাজে, নেই প্রায় নেই। সেই সময়ের মিউজিক, তুমি সেই সময়ের মিউজিক সিনটার একদম মধ্যেখানে ছিলে, এবং একজন খুব, আমি যেটা প্রথমেই বললাম, একজন খুব ইম্পর্টেন্ট মানুষ ছিলে সেই সময় বাংলার মিউজিকের জন্য। এই যে এতটা বছর পেরিয়ে গেল, এবং সেই শুরুটা যেটা বলছো তুমি 98-এর কথা বলছো, যেখানে তুমি পরশ পাথর ছেড়ে দিলে আর কি, তারপরে এতদিন, এতগুলো বছর কি চেঞ্জ সবচেয়ে বেশি দেখতে পেয়েছো মিউজিক ইন্ডাস্ট্রিতে, বা এই পুরো যে থ্রু আউট দিস জার্নি আর্টিস্ট হিসাবে কি কি, বা মিউজিশিয়ান হিসেবে কি কি রিয়েলাইজেশন চেঞ্জ হলো? যেটা চেঞ্জ হলো বলে মনে হয় যে বাংলা নতুন গান শোনানোটা জাস্ট বন্ধ হয়ে গেল একটা সময়। এটা একটা বিরাট ক্ষতিই বলবো। প্রথম যে ক্ষতিটা হলো সেটা হলো সিডির থেকে যখন MP3 হয়ে গেল, এবং সেটা পাইরেসি শুরু হয়ে গেল। গড়িয়াহাটের ফুটপাতে বাংলা ব্যান্ড কালেকশন, 30 টাকায় MP3 পাওয়া যাচ্ছে, সেখানে 150টা গান। কারেক্ট। তার কোনো ক্রেডিট নেই, কোনটা পরশ পাথরের গান, কোনটা শহরের গান, কে গেয়েছে, কে লিখেছে, কোনটা চন্দ্রবিন্দুর গান, কোনটা বাংলাদেশের গান, কেউই কিছুই জানে না। গান চলছে, শুধু গান চলছে, এবং 30 টাকায় সেটা পাওয়া যাচ্ছে। এটা একটা মেজর ক্ষতি করলো, যার ফলে ডকুমেন্টেশনটার একটা সাংঘাতিক। এই যে কিছুদিন আগে হয়তো দেখবি, আমি ফেসবুকে আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম, ইনফ্যাক্ট সেটা হিন্দুস্তান টাইমস নিউজও করলো, যে সুজনকে লোকগান বলা হচ্ছে। হ্যাঁ, এটা আমি প্রচলিত গান হয়ে এটা আমি দেখলাম। এটা কি সত্যি সত্যি মানে বলা হয়েছে কোথাও? বলা হয়েছে, মানে প্রচলিত। এটা বাংলাদেশের একজন করেছেন, এখান কলকাতার কিছু শিল্পীরা, মানে কয়েকজন মহিলা মিলে এই গানটা গিয়ে তার সঙ্গে নেচে বাংলা প্রচলিত গান মানে ক্রেডিটে লিখেছে। তা দোষটা তাদের না, দোষটা হলো যারা কোম্পানিজ, তারা কোনো ডকুমেন্টেশন রাখেনি। সেটা হয়তো ইন্টেনশনালি রাখেননি, এখন তো সেরকমই মনে হয়। অন্তত আমার আর লুকো ছাপার কিছু নেই, কারণ এত বছর ধরে গান বাজনা করে কোনো অ্যালবাম কোম্পানির থেকে আমরা 1 নয়া রয়্যালটি পাইনি, আজ পর্যন্ত পাইনি। তাই? হ্যাঁ, 1 নয়া না। তো এটা নিয়ে আমার ইচ্ছা আছে যে এটা নিয়ে ভবিষ্যতে আমি আইনি কিছু ব্যবস্থা নেব। তো হোয়াটএভার, সেটা অন্য প্রসঙ্গ। আচ্ছা, যে গানটা নিয়ে কথা হলো আপনাদের বলে দিই, সুজন মানে অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিই, সুজন আমার ঘরে কবু আইলো না, ঘরে কেন আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। এই গানটা মানে এই গানটা একটা অ্যাকচুয়ালি একটা, এটা বাড়িতে তৈরি, হ্যাঁ মানে কাল্ট গান কিন্তু। এটা বাড়িতে বসে বসে রাত্রিবেলা উপুর হয়ে শুয়ে শুয়ে ডায়েরিতে, আমার ডায়েরি ছিল, সেটাই লিখছি, আর টুরুক টুরুক করে ওই ডায়েরি বাজিয়েই গুনগুন করছি, এইভাবে গানটার জন্য। এটা একটা মেজর ক্ষতি হলো MP3। তারপরে তো সিডি এসব উঠেই গেল, মিউজিক স্টোরসগুলো বন্ধ হয়ে গেল, ডিজিটাল হয়ে গেল সব কিছু। তো এই জায়গাগুলো এখানে ইন্টেনশনালি করা হয়েছে, তার জন্য আমরা সবাই দায়ী। আমি শুধু মানে কোম্পানি, আমরা একটা অদ্ভুত ইগনোরেন্স, সেটা তো দায়ী। তারপরে এই যেটা বলছিলাম,
যে একটা গান রেডিওতে চালানো হয় না। আমি 1 বছর একটা নামি রেডিওতে আমি সেলিব্রিটি আরজি হিসেবে কাজ করেছি, একটা শো আমি হোস্ট করতাম, কেয়ার অফ কলকাতা বলে, বিগ এফএমেই করতাম। তো সেইখানে আমি 1 বছরে দেখেছি, আমি যখন তখন কী দেবো রিলিজ করেছে সে বছর। তো আমি যখন জিজ্ঞেস করছি যে নতুন বাংলা গান চালানো হয় না কেন, তখন বললো যে অনেকবারই আমাকে যে না, এটা ন্যাশনাল থেকে পারমিশন নিতে হয়, ন্যাশনাল যদি বলে তবেই আমরা চালাবো। আমাকে বেশ ভালোই টাকা দিত সে সময়, মাস গেলে ভালোই টাকা পেতাম। তারপর ওরা রিনিউ, যেহেতু শোটা হিট করেছিল, আমরা 2 বছর আরও ওরা রিনিউ করতে চাইলো আমার সঙ্গে, ওদের কমার্শিয়াল ফোন টোন করলো। তা লাস্ট দিন আমার সঙ্গে একটা শো ডাউন হলো যে ন্যাশনাল, আমি জিজ্ঞেস করলাম যে ন্যাশনালটা কী, তাহলে আমি কে, তুমি কে, আমরা কি অ্যান্টি ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল নাকি এলিয়ান, কে আমরা, আমাদের আইডেন্টিটি? এই যে কথায় কথায় তোমরা বলো না গো ন্যাশনাল থেকে একটা, আর কর্পোরেটের এদের যা দেখেছি একটা সিঙ্গারা খেতে গেলেও মেল করতে হয় যে আমরা না আজকে আমরা বিকেলে প্ল্যান করেছি 6টা সামোসা খাবো, সেটা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে ওই 50 টাকার হিসেবটা না আসছে যে ইয়েস বাচ্চাদন তোমরা খাও, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকি। আমার রাজ্যে আমার গান চলবে, আমার ভাষার গান চলবে না, এটা ভারতবর্ষের কোন রাজ্যে? তুমি করে দেখাও তো এটা মহারাষ্ট্রে গিয়ে, যাও তো বিহারে গিয়ে এটা করে দেখাও তো, যাও তো গুজরাটে গিয়ে করে দেখাও তো। তো এখানে কারোর কোনো, আপনাদের বলছি অনেকেই হয়তো শুনছেন যে আপনারা যারা বড় বড় ক্ষমতাতেও বসে রয়েছেন শিল্প সংস্কৃতি নিয়ে, তাদেরও কোনো হেলদোল নেই এটা নিয়ে, নেই। যে বাংলা গান চলছে না, না চলছে না, রেডিওতে চলবে না। আরে না, কে বলেছে ভালো গান হচ্ছে না? কে বলেছে নতুন ট্যালেন্ট নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই ভালো গান হচ্ছে। এবার আমি একটা গান রিলিজ কর, এভরিথিং হ্যাজ বিকাম ফ্রি, সব কিছু ফ্রি। আমি নিজেই খরচা করব, আমি নিজেই গান তৈরি করব, আমি নিজেই স্টুডিওতে যাব, আমি নিজেই মিউজিশিয়ান জোগাড় করব, আমি নিজেই রিহার্সাল দেবো, আমি নিজেই রেকর্ড করব, আমি নিজেই পয়সা দেবো স্টুডিওকে, সব কিছু মিলে আমি ইউটিউবে আমি নিজেই মিউজিক ভিডিও করব, করে একটা গান আমি রিলিজ করলাম। তারপর আমি তোকে লিঙ্ক পাঠালাম, অরুণাভ, আর একটা দেখবি প্লিজ সাবস্ক্রাইব। এই যে প্লিজ সাবস্ক্রাইব, এটা আমরা বলছি এখন, অর্থাৎ কেউ যেন একটা ক্ষমা ঘেন্না করে আর কি যদি একটু সাবস্ক্রাইব করে তাহলে আমার দুটি নাম হয় গোছের বা একটু দুটি পয়সা হয় গোছের, একটা জায়গায় পৌঁছে গেছে যে জায়গাটা, যে দয়া দাক্ষিণ্য। কিন্তু গানের প্রয়োজনীয়তা আছে সমাজে, মিউজিকের প্রয়োজনীয়তা আছে সমাজে, এবং মিউজিক ইজ আ প্রোডাক্ট, ইউ উইল হ্যাভ টু বাই ইট। আপনাকে কিনতে হবে। মুদির দোকানে গিয়ে আলু বিনা পয়সায় যেরকম আমরা পাই না, চালটা যেরকম বিনা পয়সায় পাই না, মিউজিকও তাই, সিনেমাও তাই, পয়সা দিতে হবে। সেই অভ্যেসটা চলে গেছে। আমি একটা তোকে লিঙ্ক পাঠালাম, সেই লিঙ্কটা তুই আবার তোর সময় মতো করে শুনলি, আদৌ যদি শুনিস সেটা আবার তুই আরেকজনকে পাঠালি, বা ফেসবুকে একটা শেয়ার করলি, তাতে আমি আপ্লুত হয়ে গেলাম, থ্যাংক ইউ, সেখানেই আমি আমার কমেন্ট দিলাম। এইভাবে গানের প্রচার হয় না। গানকে মাধ্যম দরকার, গান শোনানোর জন্য যেরকম সিনেমা দেখানোর জন্য হল দরকার, তেমন গান শোনানোর জন্য রেডিও দরকার, টেলিভিশন দরকার। যে দায়িত্বটা এরা কেউ নিচ্ছে না, তো কি করে মানুষ গান শুনবে? আর কিছু পেটোয়া প্রডিউসার আছেন যাদের প্রচুর পয়সা আছে, তাদের সিনেমায় যে গানগুলো হচ্ছে সেগুলোই রোজ তারা স্লট কিনে নিচ্ছেন এফএমে, সেগুলোই চলছে, এবং লোকে ভাবছে ওগুলোই বুঝি গান একমাত্র, আর বুঝি কোথাও কোনো গান হচ্ছে না। মানুষকে দোষ দিয়েও লাভ নেই, মানুষের কাছে যেটা পৌঁছবে সেটাই তো মানুষ শুনবেন। বাড়িতে তো গান শুনতে আসবেন না লোকে, তাই না? তো সেই এই চেঞ্জেসগুলো অ্যাকচুয়ালি খুব অবক্ষয়ের দিকেই বলবো আর কি। এটা যে খুব একটা খুব পজিটিভ সাইন তা না। আজকে যে ছেলেটা ধর 20-22 বছরের যে ছেলে মেয়েগুলো গান বাজনা করছে, তাদের এক্সপোজার কোথায়? কিন্তু এখানে একটা জিনিস বলি, সেটা হলো ধরো তুমি যেরকম বললে এটা একটা অবক্ষয়ের মতোই, কিন্তু ধরো এখন বেশ কিছু এরকম সিঙ্গার্সও আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের গান তৈরি করছে, শুধু একটা গিটার দিয়ে সে বাজাচ্ছে নিজের বাড়িতেই। ধরো আজকাল তো রেকর্ডিং ব্যাপারটা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে। বাড়িতে যদি কেউ একটা মাইক কিনতে পারলো, কিংবা কোনো বন্ধুর কাছে একটা মাইক আছে, কিংবা সে মোবাইলে রেকর্ড করে নিল। আজকাল এমন সফটওয়্যার এসে গেছে যেখানে ওই সাউন্ডটাকেই খুব সুন্দর করে দেওয়া যায়, এবং করে সেটা গান রিলিজ করলো, সে ইউটিউবে রিলিজ করলো ধরো, এবং সে সামহাও কোনো না কোনোভাবে লোকজন দেখা শুরু করলো এবং সে হিট হলো। এরকম ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট বেশ কিছু আছে ন্যাশনালি যারা হিট হয়েছে। এটাও তো একটা দিক, যেই দিকটা নতুন খুলেছে। নিশ্চয়ই নতুন খুলেছে, কিন্তু তুই
দেখ, একটা হলো গান গাওয়া আর সিঙ্গার সং রাইটার, এটা দুটো সেগমেন্ট সম্পূর্ণ। কারেক্ট, যে কিছু মানুষ কভার ভার্সনস গাইছেন, ভালোই গাইছে, একদম। কিছু ছেলে মেয়ে দারুণ গাইছে, যে নন্দী সিস্টার্স, ওদের গান শুনি আমি, হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো, এবং ওদেরও যথেষ্ট জনপ্রিয়তা হয়েছে। কিন্তু ওরা তো আর নিজেদের গান তো গান না, ওরা কভার ভার্সনসই গাইছে, পরিচিত গান গাইছে। এরকম আছে, নিশ্চয়ই আছে। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এটা একটা দিক, এখান থেকে জনপ্রিয়তা পেয়ে একটা জায়গায় পৌঁছনো, এবং তার একটা দীর্ঘ জার্নি, সেটা সময়ই বলবে। ধর, আমাদের 30টা বছর কেটে গেছে, এই যে 30 বছরে এতগুলো গানের জার্নি, আমার সঙ্গে সঙ্গে গানগুলোও বুড়ো হয়েছে, গানগুলোরও মাঝ বয়স হয়েছে। তো এই যে একটা গানের বয়স 25 বছর, একটা গানের বয়স 27 বছর, একটা গানের বয়স 32 বছর, তো এই যে গানগুলোর বয়স হয়েছে, আমি জানি না, হলে খুবই ভালো হয় এই কনসিস্টেন্সি বজায় রাখা। অর্থাৎ গান তোমাকে তৈরি করে যেতে হবে, গান প্রডিউস করে যেতে হবে, গান লিখতে হবে, গান শুরু করতে হবে, নতুন ভাবনা দিতে হবে, চেষ্টা করে যেতে হবে। এই যে এই করতে করতে এতটা জার্নি, আজকে ডিজিটালি যারা হিট হচ্ছেন বা ভাইরাল হচ্ছেন, আমি বলবো সেটার ধারাবাহিকতা কতটা, সেটা কিন্তু সময় বলবে। সেটা সময় বলবে, হ্যাঁ। সেটা আমি এই মুহূর্তে এখানে বসে তুই আমি কেউই সেটা কেউই বলতে বলতে পারবো না, সেটা সময় বলবে। অবশ্যই এটা একটা পজিটিভ দিক, অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা পজিটিভ দিক আছে, যে আমি ঘরে বসে আমি মানুষের কাছে পৌঁছতে পারছি। আজকে তুই যে পডকাস্টটা করছিস, Correct. এটা আমরা আজ থেকে 5 বছর আগে তো ভাবতে পারতাম না যে এইভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় রে একদম, বাবা। একদম। সো মেরিটসও যেমন আছে, ডিমেরিটসও যেমন আছে, মেরিটসও আছে। রাইট। কিন্তু তাও আমি বলবো, নতুন বাংলা গানের ক্ষেত্রে আমাদের রাজ্যে যদি রেডিও বা টেলিভিশন চ্যানেলসগুলো যদি বাংলা গানকে প্রমোট করে, তারা যদি কিছু অনুষ্ঠান করে, তাহলে মনে হয় অনেক নতুন শিল্পীও উঠে আসেন, Correct. প্লাস অনেক নতুন গান মানুষ শুনতে পারে। এবার সেটা নেবে কি নেবে না, সেটা মানুষের উপর ডিপেন্ড সেটা করছে। নেবে কি নেবে না। আজকে আমার এফএম যখন রেসপন্সিবিলিটি নিয়েছিল শুধু নতুন বাংলা গান চলবে, দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। যেখান থেকে নাকি আমরা আমাদের গান এত পপুলার হলো, যে শহর বল, পরশপাথর বল, চন্দ্রবিন্দু বল, ফসিলস বল, রূপঙ্কর, রাঘব, লোপা, শুভমিতা, শুভঙ্কর ভাস্কর, এদের নাম লোকে জানলো কোথা থেকে। কারেক্ট। তো এই দায়িত্বটা যতক্ষণ পর্যন্ত না নিচ্ছে, ততক্ষণ কিন্তু নতুন গান মানুষকে শোনানো হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আর কি, আজকে যেরকম এত গান হচ্ছে, তো ফেসবুকে সবাই মানে কয়েক হাজার গান একদিনে রিলিজ হচ্ছে। এবার কি হচ্ছে, মুড়ি মিছরি একদর হয়ে যাচ্ছে, সেখানে ভালো যে নেই তা না, এক্সেলেন্টও আছে, কিন্তু সেটাকে খুঁজে বের করা, সেইটা তো খুব কঠিন একটা টাস্ক হয়ে যাচ্ছে না মানুষের পক্ষে। মানুষ ব্যস্ততার জীবন, ওই চোখে পড়লো, শুনে ফেললো, ওটা প্লাস আমাদের স্প্যান অফ কনসেন্ট্রেশন লেভেলটা জাস্ট ভোগে চলে গেছে। বুড়ো আঙুল যে এত ব্যস্ত হবে, বুড়ো আঙুল জানতো না। রাইট। আমরা ছোটবেলায় ভাব করতাম, কাঁচকলা দেখাতাম, এই কয়েকটা ইয়ে ছিল। বুড়ো আঙুল যে সারাক্ষণ এরকম এরকম করে যাবে, এটা তো আমরা জানতাম না। তো ওই যে একটা জিনিস, যার জন্য আমরা গানের লেন্থ কমিয়ে দিচ্ছি, প্রিলিউডের লেন্থ কেটে দিচ্ছি, আবার প্রিলিউড চার শুনবে না, প্রিলিউড আগে প্রিলিউড কত বড় বড় প্রিলিউডই হচ্ছে খালি, একদম। ইন্টারলিউড মানে প্রপার ইন্টারলিউড, একদম, সেখানে proper time নিয়ে। সেকশনস বাজছে, সেখানে ব্রাস সেকশন বাজছে, তারপরে স্ট্রিংস বাজছে, হ্যাঁ, পারকাশনের আলাদা সেগমেন্ট। তো সেসব এখন আর কি, ভালো লাগলো তো ভালো লাগলো, নাহলে ভালো লাগলো না, এরকম গোছের একটা জায়গায় চলে গেছে। এই খেলনাটা, এর গুণও আছে, এর প্রচুর বদগুণও আছে। হ্যাঁ, মানে এটা সত্যি, এটার কোনো কারণ আমিও জানি না, মানে কি কারণ। আমি একবার ইনিশিয়েটিভ নিয়েছিলাম রূপমদের বাড়িতে, আমি একবার ইনিশিয়েটিভ, তাও আমি বলছি প্রায় 7-8 বছর আগের কথা, সবাইকে ডাকলাম, সবাই এলেন, জয়, শ্রীকান্তদা, লোপা, সিধু, রাঘব, সবাই রূপমদের বাড়িতে হয়েছিল। তো সেই সময় শ্রীকান্তদার উদ্যোগে আমরা একটা কোম্পানিকে ডেকে আমরা একটা রিভিউ করিয়েছিলাম যে এফএমে বাংলা গান কতটা চালানো হয়। সেই সময় যা হিসেব দাঁড়িয়েছিল, তার আগের 2000 অনওয়ার্ডস 0.3% বাংলা গান চলেছে। 0.3? সব এফএম স্টেশন মিলিয়ে, বাপরে, সব এফএম স্টেশন মিলিয়ে। তো সেখানে বাংলা গান কি করে দাঁড়াবে?
এটার তো যারা দায়িত্বে আছেন তাদের এই জিনিসটা করতে হয়। বা এই যে আমি এই দেখি বাংলা পক্ষ বলে যারা রয়েছেন আর কি, খুব বাঙালিদের হয়ে ওনারা লড়াই করে, রাইট, হ্যাঁ। তা আমার মনে হয় যে ওদেরও এই জায়গাটা একটা কনসেন্ট্রেট করলে ভালো হয়, যে সত্যি বাংলা গান আমাদের এখানে চালানো হয় না কেন, কেন? ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলে বাঙালি লোক, বাঙালি মানুষ, বাংলা গান চলবে না? নিশ্চয়ই হিন্দির সঙ্গে আমার কোনো বৈরিতা নেই, কোনো মানে হিন্দি গান তো ভালোবাসি, প্যাশনেটলি হিন্দি গান গাই, কিন্তু তার মানে না বাংলা বেসিক আধুনিক গানের একটা ধারাবাহিকতা, একটা বিরাট ইতিহাস আছে, এবং সেটা বাংলা তো শুধু সিনেমার গান না, নিজের মতো করে ইভলভ হয়ে গেছে বিভিন্ন সময়। সেই ধারাবাহিকতাটা তো আজকে নষ্ট হয়ে যাচ্ছে সেটা। এবং আমার মনে হয় তুমি যে আরেকটা কথা বললে সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আর্কাইভাল ভ্যালু তৈরি হচ্ছে না। তার কারণ হলো এই যে ধরো একটা পয়েন্ট অবধি আমি যখন শুরু করেছিলাম কথাটা তখন বলেছিলাম ধরো সলিল চৌধুরীর, হেমন্ত মুখার্জি, তারপর ধরো আরেকটু সুদিন দাশগুপ্ত, এই সময়টার পর একটা যে বাংলা সত্যি আধুনিক গানের একটা মানে স্বর্ণযুগ বলা যেতে পারে, সেখানে অনেক অনেক দুর্দান্ত মানুষ। তারপরে হঠাৎ একটা মাঝখানে একটা টাইম ছিল যেখানে কিছুই হচ্ছিল না, তারপর আবার বাংলা ব্যান্ড নতুন সুমন দিয়ে শুরু হলো এবং তারপর সেটা একটা ধারা চললো। এই যে পুরো একটা, এবং তারপর আস্তে আস্তে এটা ইভলভ হচ্ছে, আবার বাংলা গান ইভলভ হচ্ছে, আবার সিনেমার গান এখন বেশি, তুমি যেটা বলছো যে সিনেমার গান এখন অনেক বেশি মানে অনেক বেশি পপুলার, শোনানো হচ্ছে বেশি, লোকে শুনছে বেশি, এবং সিনেমার গানেরও একটা নিজস্ব ধারা তৈরি হচ্ছে, কিন্তু এটার আর্কাইভাল কোনো ভ্যালু কিন্তু তৈরি হচ্ছে না, হচ্ছে না। কারণ কি, এর পেছনে ওই যে আবার মাধ্যম, ধর সলিল চৌধুরী বল, হেমন্ত মুখোপাধ্যায় বল, পুলক বন্দ্যোপাধ্যায় বল, গৌরীপ্রসন্ন মজুমদার বল, নচিকেতা ঘোষ বল, এদের নামগুলো আমরা জেনেছি কোথা থেকে? জেনেছি তো রেডিওর মাধ্যমে। একদম। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, নচিকেতা ঘোষের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান, কারেক্ট, এই তো ছিল একদম। আমরাও যে আমরা একটা গান চাইছি, 4টে গানের পর ফিরে আসছি, এটা তো ছিল না একদম, তাই না? 4টে গান কে করেছে? না, তুই বানিয়েছিস গানগুলো? 4টে গান যে চালাচ্ছিস, কে? তার মা বাবা কে লিখেছেন, কে সুর করেছেন, কারা বাজিয়েছেন, কি হয়েছে? গানের কোনো আর্কাইভাল ভ্যালু নেই। ম্যাক্সিমাম গায়িকার নামটা বলা হচ্ছে, এবং সেটা তো সব মানে এখন আপনারা শুনছেন অমুকের একটা গান, তাহলে তো মহা মুশকিল। তাহলে এই এত বড় বড় মদন মোহনের সুরে লতা মঙ্গেশকরের গান, আনন্দ বক্সির লেখা এই গান, তো এই নামগুলো তাহলে তো মহা মুশকিল, এদের নাম তো জানতামই না। কারেক্ট। যদি সেরকম লতা মঙ্গেশকরের গান শুনুন, লতা মঙ্গেশকরের গান শুনুন, লতা মঙ্গেশকরের গান তো নয়, লতা মঙ্গেশকর গেয়েছেন একদম উইথ ডিউ রেসপেক্ট টু লতা মঙ্গেশকর, তার গ্রেটনেস নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু তার যে ইতিহাস, তার যে ডকুমেন্টেশন, সেটা কোথায়? সেটা তো নেই। তোমার কি মনে হয় যে এখন আমরা একটা কি বলবো, আমার তো মনে হচ্ছে আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে, মানে ট্রানজিশন একটা হয়ে গেছে, আবার একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আবার এখন নতুন দেখতে পাচ্ছি কিছু নতুন লোকজন, যাদেরকে তুমি যেটা বললে যে টাইমের টেস্টে পাস করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 20 বছর পরে আবার সিনারিওটা বোঝা যায়। কারেক্ট, আমি সেটাই বলছি। এই যে ট্রানজিশন পিরিয়ড, এই যে 20 বছর পরের কথা বললে, তোমার কি মনে হয় এই 20 বছর পরে কারা থেকে যাবে? এটা বলাটা খুব টাফ অরুণাব, কারণ প্রথম কথা হলো কনসিস্টেন্টলি গান তৈরি করে যাওয়া, গান লিখে যাওয়া, গান সুর করে যাওয়া। দেখ, আমরা আজকে মাঝ বয়সে পৌঁছে গেছি। আমি আর যদি কাজ করি, ধর আর বেঁচে থাকলে 15-20 বছর আর কাজ করব, ম্যাক্সিমাম 70 অবধি আমি টানবো, 65 থেকে 70, তারপর আমার রিটায়ারমেন্টের একটা সময় আসবে। কিন্তু এই যে পরবর্তী জেনারেশন যারা গান বাজনা করছেন, যারা মিউজিক পারসিউ করছেন, যারা ভাবছেন যে মিউজিক করব, এটাকেই প্রফেশন করব, এটা নিয়ে আমি বড় হব, সেই মানুষগুলোকে সাপোর্ট দেওয়ার লোক চাই। যেরকম তুমি বললে, তুমি সেই সময় কয়েকটা নামের কথা বললে, তোমাদের যারা সাপোর্ট করেছিল, এক্স্যাক্টলি, পেট্রন্স না থাকলে তুই কি করে হবে? তোকে তো শিল্পীর আদর চাই। শিল্পী তো 10টা 5টা নয়, উইথ ডিউ রেসপেক্ট টু 10টা 5টার মানুষ, আমি তাদের ছোট করছি না, কিন্তু শিল্পী তো সম্পূর্ণ, সে সব কিছু থেকেই রসদ খুঁজে পায়। এবং আমার যত বয়স বাড়ছে, বা আমার লিরিক্যাল জায়গা থেকে বলি, আমি যত
ভাবি যে সেটা আমার জীবনযাপন থেকেই কিন্তু তার রসদ উঠে আসছে। সেটা জীবন দর্শন বল, সেটা আমার যাপন বল, সেটা আমার নিজস্ব খুব ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গা বল, ছন্দের জায়গা বল, অপছন্দের জায়গা বল, যাই বল না কেন, সব মিলিয়ে কিন্তু গানগুলো তৈরি হচ্ছে। যেরকম একটা গান, এই সেদিনকে আমার এক পরিচিত, তার সঙ্গে পুজোতেই আলাপ হয়েছে, তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তা আমি সেখানে যেতে পারিনি, কিন্তু তিনি অনেক পুজোতেই আলাপ হয়েছে, ওখানে অনুষ্ঠান ছিল আমাদের, ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমাকে বলছে, অনিন্দ তুমি কিন্তু আসবে, আমাদের এরকম 25 না 27 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমার যাওয়া হলো না, কিন্তু এই ভাবছিলাম যে এই যে 27 বছর ধরে দুটো মানুষ একসঙ্গে থেকে গেছে, বা এই, তো সেখান থেকে একটা গান এলো সকালবেলা উঠে, সেটা, সেই গানটার নাম চলো থাকি। কত বছর হলো আর কত বাকি, চলো থাকি, চলো থাকি, সেই প্রথম দেখা, কথা দেয়া নেয়া মনে রাখি, চলো থাকি, চলো থাকি, সেই তো চলে যেতে হয়, আগে নয় পরে, শূন্যতা সাথী হয় অবসরে, তার আগে যে কটা দিন রঙিন বা বেরঙিন ছবি আঁকি, চলো থাকি, চলো থাকি। কি অদ্ভুত না? তো একটা জাস্ট একটা মোমেন্ট, জাস্ট একটা মোমেন্ট, যে সত্যি তো এই এত বিচ্ছেদ, এত ডিভোর্স, এত মনোমালিন্য, তার মধ্যে তো এইটুকু বললেই হয় চলো থাকি। চলো থাকি কি হবে, নতুন কি আর পাবো আলাদা করে, আলাদা করে এই যে এত কথা আমরা শিখেছি, ও আমাকে স্পেস দিচ্ছে না, আমি ওকে স্পেস দিচ্ছি না, এর হয়তো নিশ্চয়ই সমস্ত দাম্পত্য যে খুব সুখের হয় বা খুব শান্তিপূর্ণ হয় তাও হয়তো নয়, কিন্তু এই চলো থাকির একটা অদ্ভুত জার্নি আছে তো। আর আমার বাবা চলে যাওয়ার পর যখন মাকে দেখি, যে তারা যখন দুজনে ছিলেন তখন তাদের মধ্যে কত মনোমালিন্য, কত ঝগড়া, কত ইয়ে, আবার বাৎসরিকে মা যখন কাজে বসেছেন আমি দেখি মা ডুকরে ডুকরে কাঁদছে। তো এগুলো ঠিক ব্যাখ্যা করা যায় না, আর এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেও লাভ নেই, যত বয়স হচ্ছে আগে রেগে যেতাম, আগে বিরক্ত হতাম, তুমি কেন এটা করলে, তুমি কেন ওটা বললে, এখন এইগুলো বলে কোনো লাভ নেই, কারণ সে রসায়নগুলো কি, সেই কেমিস্ট্রিগুলো কি অ্যাকচুয়ালি, সেটার ভেতরে আমি ঢুকতে পারবো না, ঢোকার দরকারও নেই, প্রয়োজনও নেই, লেট ইট বি। আজকের দিনে দাঁড়িয়ে এই যে তুমি বললে এই সম্পর্কের রসায়নগুলো বোঝা বা বোঝার চেষ্টা করা, এটা দরকারও নেই বলছো, কিন্তু তোমার কি, তুমি তো শুধুমাত্র মিউজিশিয়ান হিসেবে এতটা জার্নি পার করোনি, সঙ্গে তোমার অনেকগুলো দিক আছে, সবচেয়ে বড় কথা হলো তুমি মানুষ হিসেবে এতগুলো বছর পার করেছো, অনেক মানুষ দেখেছো, অনেক ইয়ে করেছো। তোমার এখনকার ওভারঅল যে সম্পর্কের প্যারামিটার্স বা সম্পর্কের যে রসায়নের ওভারঅল একটা আইডিয়া, সেটা তো অনেকটা চেঞ্জ হয়েছে, সেটা কি তুমি তোমার পার্সপেক্টিভ থেকে পার্সু করার চেষ্টা করেছো কখনো, বা বুঝতে পেরেছো কি হয়েছে, হোয়াট চেঞ্জড? প্রথম কথা আমার যেটা মনে হয় অরুণাভ, যে বড্ড বেশি আধিক্য, মানে জীবনে বাঁচতে গেলে এত কিছু না থাকলেও চলতো, আমাকে যদি অনেক খেলনা দিয়ে দেওয়া হয় তাহলে আমার প্রিয় খেলনা কোনটা সেটা নিয়ে আমার মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকবে, কিন্তু আমার যে ওই ছোটোবেলার একটা বোম লাট্টু বা একটা ঘুড়ি, তার যা মানে ছিল আমার কাছে, বা একটা মেয়ের কাছে তার একটা পুতুল বা একটা রান্নাবাটির সেট, সেটার যা মানে ছিল,
আজকে যেহেতু এত আধিক্য, এত কিছু আমাদের কাছে সবই অ্যাভেলেবল, সো ওয়ান্স ইট ইজ অ্যাভেলেবল ইউ হ্যাভ নো লঙ্গিং ফর এনিথিং। যেরকম অপেক্ষা ব্যাপারটা নেই। এই যে আমাদের শুধু প্রেমের ক্ষেত্রে না, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হলো, তুইও সেই সময়টা পার করেছিস, এই পরশু দিন কিন্তু 5টার সময় চলে আসবি, দেরি করবি না। পরের সপ্তাহে কিন্তু বুধবার কিন্তু 4:30টার মধ্যে আসবি, নইলে কিন্তু টিকিট পাবো না। কোথাও লিখে রাখতে হতো না আমাদের, কোথাও কিছু লিখে রাখতে হতো না, কোনো ফোন করতে হতো না, হ্যাঁ রে কোথায় আছিস কিছু জিজ্ঞেস করতে হতো না। ঠিক সময় 10 মিনিট আগে পিছে লোকজন একত্রিত হয়ে, এবং শুধু দুজন না, যত লোক, একটা গ্রুপ, পুরো গ্রুপ, 10-12 জনের গ্রুপ। একদম। এই যে ধর স্কুল কলেজের ছুটি, প্রেমিকার জন্য অপেক্ষা, ওই 1 মাস কলেজ বন্ধ, বাড়িতে যাওয়ার উপায় নেই, ওই যে 1 মাসে কত কথা জমছে, কত মান অভিমান প্রেম জমছে, তারপরে যখন দেখা হয়ে অত কথার আদান প্রদান, ওই যে আবার 1 মাস পরে দেখছি, বা মাঝখানে বন্ধু বান্ধব ম্যানেজ করে হয়তো একটা দিন 0.5 ঘন্টার জন্য দেখা হয়েছে, সেখানে 20 মিনিট শুধু না এবার যেতে হবেটাই হয়েছে। তো এই যে এই আকর্ষণটা যতক্ষণ পর্যন্ত তুই মিস না করছিস, তুই ব্যাপারটার ইম্পর্টেন্স বুঝবি কী করে? আমাকে তো কোথাটা মিস করতে হবে। যে মিসিংটা আমাদের ক্ষেত্রে এখন ইচ্ছে করলেই আমি একটা ভিডিও কল করে, কী করছো, খেয়েছো, অমুক করেছো। এই যে অ্যাভেলেবিলিটিটা, এটা কিন্তু আমাদের অপেক্ষাটাকে মেরে ফেলেছে। আমার তোমার এই কথাটা শুনেই একটা অদ্ভুত জিনিস মনে হলো, যে অপেক্ষাগুলোই তো অ্যাকচুয়ালি সৃষ্টির সময়। বিরহই সমস্ত সৃষ্টির মূলে। কিন্তু তুই যদি দেখিস যে বিচ্ছেদী গান, এই যে এত বিচ্ছেদী গান কেন তৈরি হয়েছে, বিচ্ছেদ থেকেই তো তৈরি হয়েছে। এবং আমি বলছি তোমার, এই যে অপেক্ষাটা, এই যে একটা সময়, যে সময়টা, এই যে লঙ্গিং এর কথা তুমি বলছো, এই লঙ্গিং এর পরের দেখা করার যে মুহূর্তটা, সেটাও তো একটা বিরাট সৃষ্টির মুহূর্ত, সেটা একটা ক্যাথারসিসের মতো একদম। এবং সেটা যে সেই মানুষটা যে ফিল করবে, তার সৃষ্টিতে তার মধ্যে সেটাও আসবে, একদম। বিচ্ছেদ যেরকম আসবে, সেই আনন্দটাও আসবে, তার প্রকাশভঙ্গিতে আসবে, একদম তাই। কিন্তু সেইগুলোই তো নেই এখন। আরে সেখান থেকে দেখো, তুমি ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, এই কথাটা যখন তুমি, মানে এই গানটা যখন তুমি, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, এইখান থেকে লাইনটা এসেছিল। কারণ তখন গড়িয়াহাটে আর্চিস গ্যালারি ছিল, অত বড় যে গ্রিটিংস কার্ডের যে অত বড় সাইজ হয়, সেটাই আমরা তখনও জানতাম না, যে এত বড় একটা গ্রিটিংস কার্ড। একদম, ওরে বাবা, গ্রিটিংস কার্ড ধরে এইটুকু এক বিগত পেয়েছি ছোটবেলা। সেটাও অনেক কষ্ট সৃষ্টে কেনা হতো। গ্রিটিং কার্ডের আইডিয়া হলো নববর্ষে গ্রিটিং কার্ড, শুভ নববর্ষের গ্রিটিং কার্ড, বা খুব বেশি হলে হয়তো হ্যাপি বার্থডে তে একটা গ্রিটিং কার্ড পাওয়া গেল, বা হ্যাপি নিউ ইয়ারে পাওয়া গেল। কিন্তু ওই যে অত বড় কার্ড, এবং সেইখানে আমরা ঢুকে ফ্যাল করে দেখতাম সব কার্ডগুলো, কেনার ক্ষমতা ছিল না। এবং ওই যে কনজিউমারিজম ঢুকছে, অর্থাৎ ভালোবাসা তোমাকে প্রকাশ করতে গেলে ইউ উইল হ্যাভ টু গিভ আ কার্ড টু ইয়োর লাভড ওয়ান। ওই তখন ঢুকছে কিন্তু এই জিনিসটা, যে তোমাকে একটা কিছু দিতে হবে, তোমাকে দিয়ে বোঝাতে হবে। এবং অত বড় কার্ড, অত দাম, আমরা কিনতে পারতাম না। এবং মধ্যবিত্ত বাঙালি ছেলে মেয়েদের কাছে সেটা তখন অধরা ছিল। কারেক্ট। একেবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা, আমরা তো সেই পরিবারেরই সব ছেলেপুলে, খুব সাধারণ ফ্যামিলির ছেলে মেয়ে। তো সেইখান থেকে সেটা অ্যাফোর্ডেবিলিটি আমাদের থাকতো না। সেখান থেকেই কিন্তু লাইনটা লেখা, যে ভালোবাসা মানে আর্চিস গ্যালারি। কিন্তু এই ভালোবাসা মানে আর্চিস গ্যালারির মধ্যে একটা লঙ্গিংও আছে, যে তুমি যেখান থেকে বলছো যে একটা মধ্যবিত্ত মানুষ, একটা মধ্যবিত্ত ছেলে, সে কি ভাবছে, সে ভাবছে আমি যদি ওই আর্চিস গ্যালারির কার্ডটা ওকে দিই, তাহলে আমি বোধহয় আমার ভালোবাসাটা প্রমাণিত হবে, প্রকাশ করতে পারবো, প্রকাশিত হবে। এবং সেটাও তো একটা লঙ্গিং। নিশ্চয়ই। এবং তারপরে ভালোবাসা মানে এত সুন্দর কতগুলো শব্দবন্ধ তুমি লিখেছো সেখানে, এবং সেটা কোথাও গিয়ে আমাদের সেই সময় খুব কানেক্ট করতো। ঠিক, আমি জানি না, হয়তো আজকের দিনেও কেউ যদি ভালোবাসা মানে আর্চিস গ্যালারি হয়তো কানেক্ট করবে, শোনে, আজও শোনে গাইতে বলে, একদম। এবং সেটা যখন শোনে লোকে, আজও কানেক্ট করে, তার মানে আলটিমেটলি আর্চিস গ্যালারিটা ইম্পর্টেন্ট না, আলটিমেটলি ভালোবাসাটা ইম্পর্টেন্ট। এবং সেটা কি দিয়ে মানে করা যায়, আসলে বোধহয় ভালোবাসার মানে আমরা সবাই বুঝতে চাই, কিন্তু বুঝে উঠতে পারি না, খুব কঠিন। এবং সেই কারণে ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে। এই গানটা কেন তোমাকে আমি এত পার্সোনাল কথা বলছি জানো? কারণ এই গানগুলো না আমার ভেতরের খুব পার্সোনাল ইমোশনের সঙ্গে কানেক্টেড। শুধু আমার নয় কিন্তু, এটা অনেক মানুষের, অনেক মানুষ। এবং সেখানে ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে,
এই কথাটা এত কিছু দিয়ে দেয় একসাথে মানে একটা মানুষকে। আমার মনে হয়, এটা আমার পার্সোনাল বক্তব্য, যে আমার মনে হয় ওভারঅল বোধহয় ইমোশনসের যে পাওয়ারটা বা যেই ইমোশনটা ফিল করতো মানুষ, এখন বোধহয় ডিস্ট্রাকশনে ওই ইমোশনটা ফিল করতে পারছে না। সেটা তো ওটা হয়েছেই, কারণ ওই যে আবার বললাম যে আমাদের কাছে এত কিছু জিনিস অ্যাভেলেবেল এবং এত কিছু জিনিস আমাদের অতিরিক্ত হয়ে গেছে, যার ফলে একটা জিনিসকে আলাদা করে যত্ন নেব বা যত্ন করব, এই সেন্সিটিভিটিটা গোদা হয়ে যাচ্ছে। কারণ তুই এত কিছু পেয়ে গেলে তো সবই পেয়ে যাচ্ছে, কিছু আমাকে চাইতে হচ্ছে না। আমরা যে শিক্ষায় বড় হয়েছি ছোটবেলা থেকে, যে বাবা মায়ের কাছে একটা জিনিস বায়না করলে বাবা মা সেটা 3 মাস ঘুরিয়ে, আজ দেবো না কাল দেবো, তাহলে অমুকটা করো, তাহলে অঙ্কে কিনতে পারে 100 পেতে হবে, অমুকটায় হিস্ট্রিটা মন দিয়ে পড়তে হবে, অমুকটা করতে হবে, তার সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বাড়ি ঢুকে পড়তে হবে। এই এত শর্তের পর 3 মাস পরে হয়তো সেই একটা ফুটবল পেলাম, এবং সেইটার জন্য ওই অপেক্ষাটা আছে, কিন্তু ওই অপেক্ষাটা আছে কবে আনবে কবে মানে আমি একটা গড়িয়াহাটে, মার অফিস গড়িয়াহাটে ছিল, তা গড়িয়াহাটে বুলেভার্ডেতে স্পোর্টসের দোকানে একটা ফুটবল ঝুলতো, লাল হলুদ নীল কম্বিনেশনে, একটা 2 নম্বর সাইজে ছোট ফুটবল। তখন অনেক ছোটোবেলার কথা বলছে, আর আমার না ওটা প্রচণ্ড একটা, মাঝে মধ্যে মায়ের অফিসে যেতাম, আমি আর মা বাড়ি ফিরতাম একসঙ্গে, তা ওইটা দেখতাম, মাকে বলতাম মা এই ফুটবলটা আমাকে কিনে দাও, মা এই ফুটবলটা কিনে দাও। মা প্রায় 6 মাস পরে ওটা আমাকে কিনে দিয়েছিলেন, ওটাই কিনে দিয়েছিলেন, ওই রকমই একটা ফুটবল কিনে দিয়েছিলেন। ওই পাওয়ার আনন্দটা, ওই অরুণাভ, তুই ভাবতে পারবি না সে কী আনন্দ। এবং আমি প্রত্যেক দিন ওই আমার একটা অভ্যেস ছিল, ওই বাড়ির গলিতে এসে দাঁড়িয়ে থাকতাম, খাটের উপর কিন্তু বই খাতা সব পরিপাটি, মানে পড়তে বসেছি, বুঝিস তো, পুরো সেট কিন্তু তৈরি, শুটিংয়ের সেট তৈরি আছে, কিন্তু একটার বাইরে ওয়েটিং ফর হিজ মাদার টু কাম। মা আসছে না কেন, দেরি হচ্ছে কেন, ওই দূর থেকে দেখি মা আসছে, মায়ের সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আবার পড়তে বসে গেলাম, মা এসে দেখলো ছেলে পড়ছে। তো সেরকমই রোজ লক্ষ্য করতাম মায়ের হাতে কোনো ব্যাগ আছে কিনা, আর তখন দেখবে জালি ব্যাগ বেরিয়েছে, তার মধ্যে বল টলগুলো সব পাওয়া যেত, ব্যাডমিন্টন র্যাকেট। সেই যেদিন দেখলাম ওই জালি ব্যাগটা আসছে, বলটা রয়েছে, সেদিন যে কি আনন্দ। সে ছোট ছোট জিনিসের আনন্দগুলো, ছোট জিনিসের মধ্যে যে আনন্দটা অ্যাকচুয়ালি একটা অনুভূতি, সেটা তুই কোথা থেকে পাচ্ছিস। আজকে তুই আমাকে যদি বলে অনিন্দদা এক্ষুনি চলো একটা 5 স্টার হোটেলে গিয়ে খাবার খাই, ভালো লাগবে, কিন্তু আনন্দ হওয়া আর আনন্দ করা, এই দুটোর মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে। আনন্দ করি, চলো একটু আনন্দ করি, কিন্তু আনন্দ হওয়া একটা খুব ছোট্ট, একটা যেতে যেতে ধর হাইওয়ের ধার দিয়ে যাচ্ছি, একটা মিষ্টি একটা ছোট্ট এই সন্ধেটা আছে, শীত সন্ধে, উনুনের ধোঁয়া উঠছে, ওখানে চলো একটু চা খাই, এখানে ঠান্ডাটা বেশ জম্পেশ, ওটা আনন্দ হওয়া। হয়তো সব মিলিয়ে আমরা 4-5 জন মিলে হয়তো 20 টাকা 50 টাকা খরচা হলো, কিন্তু আনন্দটা ওই যে বেঞ্চে বসে, দিদি 2টো চা কড়া করে বানাও, বিস্কিট কি আছে গো, হয়তো তার 3টে বয়াম আছে, বেশি বিস্কুটও নেই সেখানে, কিন্তু ওই যে সন্ধেটা নামছে, ওই শীত সন্ধে, ওই যে দূরে একটা সাইকেল করে প্রেমিক প্রেমিকা চলে গেল গল্প করতে করতে, সব মিলিয়ে একটা অদ্ভুত একটা আনন্দ হলো ভেতরে, ওই পরিবেশটা, ওই গন্ধটা। এই আনন্দগুলো বোধহয় আমাদের জীবন থেকে না আস্তে আস্তে চলে যাচ্ছে, বুঝলে। আমার যেটা মনে হয় তার একটা বড় কারণ আছে, তুমি যেই জিনিসটার কথা বললে একটু আগে, আমাদের বুড়ো আঙুল এত বিজি হয়ে গেছে না, প্রথম কথা আমাদের গুলিয়ে গেছে, আমার যেটা মনে হয় যে ভার্চুয়াল আর অ্যাকচুয়ালি গুলিয়ে গেছে। হ্যাঁ, আমাদের পৃথিবীটা ধরো আমার পৃথিবী, আজকে আমার যেগুলো মানুষের ফেসবুকে একটা 5,000 জনের পৃথিবী, এই 5,000 জনের মধ্যে তোমার যাদের ভালো লাগে তাদের ফিড তোমাকে দেখাবে। তুমি যখন এই যে স্ক্রল করে যাচ্ছ কন্টিনিউয়াসলি, তুমি তো একটা পৃথিবী দেখতে পাচ্ছ, যেই পৃথিবীতে যা যা হচ্ছে সেটা তোমার জন্য সত্যি। 10 জন যদি বলে আজকে, মানে এরকম ফেক নিউজ কেন তো পপুলার হয়, কারণ ওই পার্টিকুলার গ্রুপটায় সবাই বলছে এটা সত্যি, ওটাকে বিশ্বাস করতে তুমি ওটাই বলছো যে অ্যাকচুয়াল আর ভার্চুয়ালটা গুলিয়ে গেছে। কারণ আমরা বেশিরভাগ সময় ফোন নিয়ে ব্যস্ত থাকছি, ফোনের পৃথিবীটাই। এবং তুই দেখ, এই যে ফেসবুকে তুই একটা স্ট্যাটাস দিলি, সেখানে এসে দুম করে, তা আমি তোকে চিনিই না, আমি একটা কমেন্ট করে দিলাম হয়তো এসে, আপনি কি জানেন মশাই,
স্যার অন্তমশাই বলে একটা এই যে ট্রোল করে মানুষকে সাইকোলজিক্যালি মানুষকে অ্যাটাক করা, মানুষকে অপমান করে দেওয়া দুমদাম করে, কারণ কারোর কোনো দায় নেই। ফিজিক্যালি আমরা কারো কে বেঁটে, কে লম্বা, কে কোথায় থাকে, কে কি খায়, লুঙ্গি পরে না পাজামা পরে, চুল কীভাবে আঁচড়ে, আমরা কিছুই জানি না। পুরো জিনিসটা কিন্তু একটা খোপের মধ্যে তার একটা ছবি, তার একটা প্রোফাইল, তার সারাদিনে সে একটা কমেন্ট করলো, তারপরে সে কি করছে আমরা কিছু জানি না, সে কিভাবে জীবন কাটায় আমরা জানি না, ভাবনা কি সেটা জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। সুতরাং সেটা টেকনোলজি ফর ম্যানকাইন্ড বলে একটা পিস পড়েছিলাম ছোটবেলা, কিন্তু এখন ম্যানকাইন্ড হ্যাজ বিকাম ফর টেকনোলজি। এই ডিপেন্ডেন্সিটাই কিন্তু আলটিমেটলি আমাদের ধ্বংস আনছে। এই যে এআই নামক বস্তুটি যেটা আসতে চলেছে, এবং ভবিষ্যতে আজ থেকে 20, 25 বা 30 বছর পরে কিন্তু অন্য একটা পৃথিবী, যেটা আমরা ভাবতে পারতাম না। তুই কি ভাবতে পারতি এক্ষুনি আমি আমেরিকায় একজনের সঙ্গে ভিডিও কলে কথা বলবো? একদম যেমন মানুষ ভাবতে পারতো না কোনোদিন হাওয়ায় উড়বে, ঠিক একইভাবে। সো এই যে বিজ্ঞানের উন্নতি, ফাইনালি কিন্তু এটা বিজ্ঞানই কিন্তু আলটিমেট মানুষের এই অনুসন্ধিৎসা বলি, কোয়েশ্চেনিং বলি, যাই বলি না কেন, এবং ইজি করা, লাইফস্টাইলকে ইজি করা। ও তুই এটা পাচ্ছিস না, তাহলে অমুকের সঙ্গে অমুকটা করে এটা করলে এটা হয়ে যাবে, এটা তুই পেয়ে যাবি। এর ফলে কি হবে, ফাইনালি কিন্তু আমরা সেই ডিস্ট্রাকশনের দিকেই যাচ্ছি। কারেক্ট। খুঁজতে 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 কিন্তু সে মানবিক সম্পর্ক, আমরা একটু আগেই আলোচনা করছিলাম, অফ ক্যামেরা আমরা আলোচনা করছি, ভালোবাসা, মানবিক সম্পর্ক, এমনি ফোন করা, কেমন আছিস, কী করছিস, এমনি ফোন করা, এমনি খবর নেয়া। আগে এত ফোন করে জানাতে হতো যে আত্মীয় স্বজন বাড়িতে আসছে, হঠাৎ করে আত্মীয়রা বাড়ি চলে গেল, এবং থেকে যে থাকার জন্য, কিরে আরে বড় পিসি চলে এসছো, কি আনন্দ। আমি তো চটি লুকিয়ে রাখতাম বাড়ি থেকে, প্রথমেই যেটা করতাম, যারা এলো প্রত্যেকে চটি গায়েব, যাতে না যায়, থাকে যাতে। এবং এই যে যখন বেড়াতে যাচ্ছি, দাদুর বাড়ি, গ্রামের বাড়িতে যাচ্ছি, এই যে প্রত্যেক দিন বিকেল থেকে, মানে আজকে যাবই, বাবা বললো আজকে কিন্তু ফিরতেই হবে, এই ট্রেন রয়েছে, অমুক সময় ট্রেন রয়েছে, শোনো না দাদা, কাকা এসে বললো দাদা শোন না, বলছে আজকের দিনটা শোন, সন্ধে হয়ে গেছে, এরপরে কি হবে, এরপরে সন্ধে হয়ে আজকে গিয়েই বা কী করবি, কলকাতায় তো তেমন কোনো কাজ নেই, কিছুই করবি না, সেটা আজকের দিনটা থেকে যা, কালকে সকালে উঠে একদম বলে দিন একদম ভোরের ট্রেন, এই যে ভোরের ট্রেন, উঠলামই তো বেলায়, তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার সেই মন খারাপ, আবার ফিরতে হবে, আবার সে একই কথায়, এই করে দুদিনের জন্য 5 দিন থেকে গেলাম। তুমি এটা বলছো না, তুমি জানো না অরিন্দ্র যে আমি কিভাবে কানেক্ট করছি, কারণ আমাদের বাড়িতে, মানে আমি যেখানে বড় হয়েছি শিলিগুড়িতে, আমাদের বাড়িতে যখন এরকম লোক আসতো আর আমরাই বা যেখানে যেতাম, হ্যাঁ সেম জিনিসটা এক্স্যাক্টলি তুমি যেটা বললে, এক্স্যাক্টলি এটা হতো। ধরো আজকে ব্যাগ আমি নিয়ে পালিয়ে গেছি, অন্য এক বন্ধুর বাড়িতে চলে গেছি, ওরা যাতে যেতে না পারে, এবং তারপর ফিরে এসেছি, কেউ কিন্তু আমার উপর রাগ করেনি। না, দেখেছো কাণ্ড, এরকম করলে হয় বলতো না, কাজ আছে তোর না, এরকম ছিল জিনিসটা। এইটা না, মানে এটা সত্যি, এই উষ্ণতাটা। আর এখন কারোর বাড়ি যেতে গেলে তোরা আছিস, তারা আচ্ছা শোন না, তা না, এই জায়গায় চলে এসছি। তো আমাদের ওই আকর্ষণ, যার জন্য জীবনে বাঁচার আনন্দটাও কেমন জানি ফিকে হয়ে গেছে। মানে বেঁচে আছি, সবই করছি, খাচ্ছি দাচ্ছি, আড্ডা দিচ্ছি, হাসছি, গল্প করছি, প্রেম করছি, সবই হয়তো করছি, কিন্তু করছি আর হচ্ছের মধ্যে তফাৎ হয়ে যায়। রাইট। সব কিছু আমি ইনিশিয়েট করছি, নো কেমিস্ট্রি ইজ হ্যাপেনিং, ঘটছে না, ঘটাচ্ছি। এই যে জোর করে ঘটানো, চলো আজকে একটু আমরা আনন্দ করব, এইভাবে তো আনন্দ হয় না। আনন্দ করি, আনন্দ হয় না। আমার মনে হয় আমরা ঠিক এই মুহূর্তে এই যে কথাটায় আসলাম, আমি শুধু একটাই কথা, এই এপিসোডটা আমরা এখানে শেষ করব, কিন্তু অরিন্দদার সঙ্গে আড্ডাটা এখানে শেষ হবে না, কারণ অরিন্দদার একটা বড় পার্ট আছে, যেই পার্টটা নিয়ে আমরা এখনও কথাই বলিনি, সেটা হলো অরিন্দদার স্ক্রিন প্লে রাইটিং, অরিন্দদার জীবনবোধ, অরিন্দদা এই মুহূর্তে সোসাইটিকে কীরকম জায়গা থেকে দেখে, সেটা আমরা কিছুটা জিনিস ধরলাম বা কিছুটা জিনিস অবধি গেলাম। কিন্তু এই লাস্ট কথাটার এগেনস্টে আমি যেটা বলতে চাই, সেটা হলো চারিদিকে অনেক কিছুই হয়তো ঠিক আগের মতো হচ্ছে না, কিন্তু এর মাঝখানেও আমি আর অরিন্দদা বসে এই আড্ডাটা মারছি এবং আপনারা এটা বসে শুনছেন, তার মানে এখনও অবধি আমরা যে উষ্ণতা নিয়ে কথাটা বলছি, সেই উষ্ণতাটা আপনাদের কাছে পৌঁছচ্ছে।
এবং সেই উষ্ণতাটা আপনারা আমার অবধিও পৌঁছে দিচ্ছেন, অনিন্দ্যদার অবধিও পৌঁছে দেবেন নিশ্চয়ই। ভালোবাসা তো আপনারাও দিচ্ছেন, তার মানে সমস্তটা বোধহয় এখনো অবধি অতটা খারাপ হয়ে যায়নি, ভালো হওয়ার সম্ভাবনা তো আছেই। আসলে মানে জায়গাটাকে আইডেন্টিফাই করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো এই কথাগুলো অজস্র মানুষেরই কথা বলছি, একদম তাই। তারাও তাদের আত্মীয় স্বজনদের মিস করেন, তারাও সেই তাদের ছোটবেলা, তাদের সেই উষ্ণতা, সেগুলো মিস করেন। একদম, সেগুলোকে পয়েন্ট আউট করা একদম। আমরা বোধহয় আমরা এটা যদি বুঝে যাই যে আচ্ছা এইটা না করছি না অনেক দিন, যেই কথাটা শুনলাম এই কথাটা করে দেখি তো কিরকম হয়, একটা বন্ধুকে ফোন করে দেখি তো এমনি যে কিরে কেমন আছিস, এই যে অনিন্দ্যদা যেটা বলল, আমার মনে হয় আজকে এই এপিসোডটা দেখার পর অনেকেই এই ফোনটা করতে পারেন নিজের বন্ধুকে, নিজের ভালোবাসার মানুষকে, নিজের অনেক দিনের ঝগড়া হওয়া বন্ধুকে করে দেখুন না একটা ফোন, কি হবে, ঠিক কি হবে, খারাপ কথা বলবে না, আরেকটু ঝগড়া হবে, ম্যাক্সিমাম আরেকটু ঝগড়া হবে। এটাও তো হতে পারে যে সেই বন্ধুটা ফোনটা তুলে বলল এতদিন পর করলি ফোনটা। তো এই নোটে পার্টিকুলারলি আজকের এই এপিসোডটা শেষ করছি। এর পরের এপিসোডে অনিন্দ্যদার সঙ্গে আবার মানে গান দিয়ে, ঠিক আছে আমি সেটা করছি, তারা বলছি আজকের এপিসোডটা এই নোটেই শেষ করব। কিন্তু এই নোটটাকে আরেকটুখানি লম্বা করার জন্য যেটা করব সেটা হলো, অনিন্দ্যদা এখানে আছে, একটা গান ছাড়া কি শেষ হয় এপিসোড? আমার মনে হয় না। অনিন্দ্যদা একটা গান শুনে আমরা এপিসোডটা শেষ করব। গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাসে যায় রে বয়ে, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে। আজ গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাসে যায় রে বয়ে, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে। হলো সুজান আমার ঘরে, তবু আইল না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না। হলো সুজন আমার ঘরে, তবু আইল না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না। সুজনরা নিশ্চয়ই ঘরে আসবে এই আশা নিয়েই এই এপিসোডটা শেষ করছি। অনিন্দ্যদার সঙ্গে আবার দেখা হবে আরেকটা এপিসোডে, কারণ অনেক কথা বলার আছে যেটা বললাম। ততক্ষণ অবধি কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লিসনিং টু সোল কানেকশন পডকাস্ট। আর সাবস্ক্রাইব বা লাইক শেয়ার এটা খুব একটা বলবো না আমি, আপনারা জানেন কি করতে হবে, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে।